অন করে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন, তাহলে আমরা আবার প্রথম থেকে শুরু করতে দেখেন ভার্বকে আমরা দুই ভাগ করতে পারি, একটা হচ্ছে ফাইনাইট, একটা হচ্ছে নন ফাইনাইট। হ্যাঁ, ফাইনাইট ভার্বকে আবার দুই ভাগ করতেছি আমরা, প্রিন্সিপাল আর অক্সিলারি। অক্সিলারির মধ্যে আবার দুই ভাগ, একটা প্রাইমারি একটা মডাল। হ্যাঁ, তো মডাল গুলো তো আমরা সবাই চিনি, যে ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো। হ্যাঁ, আর প্রাইমারির মধ্যে যদি আমরা দেখি তাহলে আমরা একটা দেখতে পাচ্ছি টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, আর একটা হচ্ছে টু ডু ভার্ব। রাইট, কি কি বললাম? টু বি, টু হ্যাভ, ঠিক আছে, টু ডু। ওকে, এবার খেয়াল করো, তাহলে আমরা এগুলো চিনি। এবার আমরা প্রথম থেকে শুরু করতেছি ফাইনাইট থেকে। ফাইনাইট ভার্বটা তোমাদের আমি ক্লাসে পড়াইছি, যে ভার্বটা টেন্স এবং ভয়েসের স্ট্রাকচার মেনে চলে সেটাকে আমরা বলি ফাইনাইট ভার্ব। মনোযোগ দিয়ে দেখো, ঠিক আছে? তো আমরা একটা টেন্সের যতগুলো ভার্ব বের করি, একটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, ভার্বের এস বাই এস, আর ভার্বের পাস্ট ফর্ম। এই তিনটাকে আমরা বলি টেন্সের স্ট্রাকচার, তাই না? আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আইএনজি, টু প্লাস ভার্বের বেস ফর্ম, হ্যাভিং প্লাস ভি থ্রি, এগুলো হচ্ছে আমরা কখনোই কোনো টেন্সে এগুলোকে ব্যাখ্যা করতে পারি না, ঠিক আছে? এগুলোকে আমরা কখনোই কোনো টেন্সে ব্যাখ্যা করতে পারি না, রাইট? যেহেতু এগুলোকে আমরা কোনো টেন্সে ব্যাখ্যা করতে পারি না, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলতেছি নন ফাইনাইট ভার্ব। বাট এগুলোর সামনে তুমি যদি অক্সিলারি ভার্ব দাও তাহলে এটাকে আমরা বলবো ফাইনাইট ভার্ব, এটা বাদে, ঠিক আছে? এবার আসো, যেমন আমরা যদি বলি অক্সিলারি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম, যেমন আমরা যদি বলি ভি থ্রি, আমরা যদি বলি আইএনজি, এরপর আমরা যদি বলি হ্যাভিং প্লাস ভি থ্রি, এগুলোর পরে আমরা যদি বলি তাহলে অক্সিলারি ভার্ব যদি চলে আসে তাহলে আমরা সেটাকে বলবো ফাইনাইট ভার্ব। অক্সিলারি ভার্ব দেওয়ার সাথে সাথে তখন এটা টেন্সের স্ট্রাকচারে এটা রূপান্তর হবে, ঠিক আছে? আমি আবার বলতেছি, যখনই তুমি অক্সিলারি ভার্বটা ইনপুট করবা তখন এটা কি হবে? তখন এটা ভাই আমাদের আমাদের টেন্সের স্ট্রাকচারটা চলে আসবে, রাইট? তো টেন্সের স্ট্রাকচার চলে আসলে আমরা তখন সেটাকে বলবো ফাইনাইট ভার্ব। ওকে, যেমন আমরা যদি বলি ইজ ইটেন, তাহলে অক্সিলারি ভার্বের পরে ভি থ্রি, তাহলে এটা কি? এখন এটা ভয়েসের স্ট্রাকচার হয়ে গেছে না, তাহলে এটা ফাইনাইট। ইটেন, ইটেন আগে যদি অক্সিলারি ভার্ব দিই তাহলে টেন্সের স্ট্রাকচার। ইটিং এর আগে যদি আমরা ইজ প্লাস আইএনজি দিই টেন্সের স্ট্রাকচার। ইজ হ্যাভিং প্লাস ভি থ্রি যদি দিই তাহলে টেন্সের স্ট্রাকচার। দ্যাটস ওয়াই এটা ফাইনাইট ভার্ব। এটা তোমাদের ক্লাসে পড়ানো হয়েছে। ওকে, এবার খেয়াল করো, এবার যদি খেয়াল করো, দেখো আমরা প্রিন্সিপাল ভার্বকে যদি ভাঙি তাহলে আমরা একটা পাবো ট্রান্সিটিভ আর একটা পাবো ইনট্রান্সিটিভ, রাইট? তো গত ক্লাসে তোমাদের আমি বলেছিলাম যে যে ভার্বের পরে তুমি ইট দিতে পারবা সেটাকে আমরা বলবো ট্রান্সিটিভ, আর যে ভার্বের পরে তুমি ইট দিতে পারবে না সেটাকে ইনট্রান্সিটিভ। সহজ বাংলা ভাষায় আমরা যদি বলি যে যে ভার্বটা তোমার অবজেক্ট গ্রহণ করতে পারবে তাহলে সেটাকে আমরা বলবো ট্রান্সিটিভ, আর যে ভার্বটা তোমার অবজেক্ট গ্রহণ করতে পারবে না সেটাকে আমরা বলবো ইনট্রান্সিটিভ। মনে থাকবে? তাহলে আমি আবার বলতেছি, যে ভার্বটা অবজেক্ট গ্রহণ করতে পারবে সেটাকে আমরা বলবো ট্রান্সিটিভ, আর যে ভার্বটা তোমার অবজেক্ট গ্রহণ করতে পারবে না সেটাকে আমরা বলবো ইনট্রান্সিটিভ। ওকে, এবার আসো, তো ইনট্রান্সিটিভ এই পিডিএফটাও আজকে আমি আপলোড করে দেবো তোমাদের জন্য, ঠিক আছে? এই পিডিএফটা যেটা দেখে পড়াচ্ছি তোমাদের, এটা আমি আজকে গ্রুপে দিয়ে দেবো, টেনশন করার কিছু নাই। এবার দেখো, লিখতে হবে না, শুধু বসে থেকে বোঝো যে ট্রান্সিটিভ কি বললাম, যে ভার্বের পরে তুমি অবজেক্ট দিবা সেটা হচ্ছে ট্রান্সিটিভ, আর যে ভার্বের পরে তুমি অবজেক্ট দিতে পারবে না সেটাকে তোমরা বলো ইনট্রান্সিটিভ। এবার আসো, ট্রান্সিটিভের মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। ট্রান্সিটিভের মধ্যে কিরকম ভার্ব আছে? তা আমরা বলি ট্রান্সিটিভের মধ্যে আপনি ফ্যাক্টিটিভ বলবেন, ঠিক আছে, আপনি রিফ্লেক্সিভ বলবেন, ঠিক আছে, তো আপনি, হ্যাঁ রিয়াজ ক্লাস চলে তো, কে যে লিংক দেওয়া আছে, লিংক ঢোকো, লিংক দিয়ে ঢোকো। ওকে, বুঝলাম। এবার তুমি যদি খেয়াল করো তাহলে ট্রান্সিটিভ ভার্বকে আবার আমরা যদি ভাগ করি তাহলে আমরা পাই ফ্যাক্টেটিভ, রিফ্লেক্সিভ, রিসিপ্রোকাল এন্ড কজেটিভ। আমি আবার বলতেছি, ফ্যাক্টেটিভ, রিফ্লেক্সিভ, রিসিপ্রোকাল এন্ড কজেটিভ। এবার তুমি যদি খেয়াল করো, এগুলো আমরা ধরে ধরে আজকে পড়বো, রাইট? এগুলো আমরা ধরে ধরে পড়বো যে আমরা কোনগুলোকে ফ্যাক্টেটিভ বলবো, কোনগুলোকে রিফ্লেক্সিভ বলবো, কোনগুলোকে রিসিপ্রোকাল বলবো, কোনগুলোকে কজেটিভ বলবো ট্রান্সিটিভ ভার্বের মধ্যে, সেটা আমরা আজকে দেখবো, রাইট? এর দেখার আগে আমাদের একটু যদি খেয়াল করো তাহলে আমরা ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভের দিকে তুমি যদি একটু খেয়াল করো, একটু স্ক্রিনের দিকে তাকাও, একটু বোর্ডের দিকে ভালোভাবে খেয়াল করো, আমি বোর্ডে কি লিখতেছি একটু খেয়াল করো। তাই বললাম যে ভাই ট্রান্সিটিভ বলতে আমরা কি বুঝি? সোজা বাংলা ভাষায় ভাই ট্রান্সিটিভ মানে আমরা বলেছি যে ভার্বটা আপনি অবজেক্ট গ্রহণ করতে পারবে, সেটাকে আপনারা বলবেন, সেটাকে আপনারা কি বলবেন? ট্রান্সিটিভ ভার্বটা বলবেন, রাইট? আপনি যদি খেয়াল করেন, দেখেন আমি বললাম, নো ইট, আমি বললাম আই নো দ্য ম্যান, আই নো দ্য ম্যান। এই যে দেখেন, নো এর পরে আপনি যে দ্য ম্যানটা বললেন, রাইট? নো এর পরে আপনি যে ম্যানটা বললেন, এই ম্যানটা হচ্ছে নাউন বা প্রোনাউন। তাহলে এবার আসেন, আমি গতদিন আপনাদের ক্লাসে পড়িয়েছিলাম, গতদিন মানে বেশ কিছুদিন আগে, যে ভাইয়া অবজেক্ট কে হতে পারে? অবজেক্ট আমি বলছিলাম ভাইয়া নাউন অথবা প্রোনাউন হতে পারে, রাইট? অন্য কেউ হতে পারে না, রাইট? নাউন অথবা প্রোনাউন হতে পারে, তার মানে যে ভার্বের পরে আপনি নাউন বা প্রোনাউন দিতে পারবেন সেটাকে আমরা বলবো অবজেক্ট।
তো যে ভার্বটাই অবজেক্ট গুলো নিতে পারে, সবাই নিতে পারে না, যে ভার্ব গুলো নিতে পারে তাহলে সেগুলোকে আমরা বলবো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। তো এটা আমি সহজে আপনাদের বলেছিলাম ভাইয়া এটা সহজে তুমি সলভ করতে পারবা। তো তুমি যদি এটাকে সহজে সলভ করতে চাও তাহলে তুমি কিভাবে সলভ করবা? আমি বলছিলাম জাস্ট তুমি চিন্তা করবা যে তুমি ওই ভার্বটার পরে তুমি ইটটা ইনপুট দিতে পারতেছো কিনা, রাইট? যদি তুমি ইটটা ইনপুট দিতে পারো, রাইট, আমি আবার বলতেছি যদি তুমি ইটটা ইনপুট দিতে পারো দেন তুমি একদম শিওর হয়ে যাবা যে 100% ট্রান্সিটিভ। যদিও এটা কিছু ব্যতিক্রম আছে, এটা আমরা বলি যে 98% এটা মিলে যায়, যদিও 2% ব্যতিক্রম আছে, ওটা তোমাদের দেখাচ্ছি আমি। দেখো, তাই আমি বললাম নো এর পরে তুমি আই নো দা ম্যান তুমি বলতে পারবা, তার মানে নো এর পরে দা ম্যান বসতেছে, তার মানে তুমি নাউন বা প্রোনাউন নিতে পারতেছো, দ্যাটস ওয়াই এটাকে তুমি বলবা ট্রান্সিটিভ ভার্ব। এবার আসো, তুমি যদি বলো গো, ঠিক আছে, এই গো এর পরে কি তুমি ইট বলতে পারবা? তাহলে না ভাইয়া, আই গো ইট, আমি ইহা যাই, এরকম কখনোই হয় না, রাইট? আমি আবার বলতেছি আই গো ইট, আমি ইহা যাই, এমনটা তুমি বলতে পারবে না। তার মানে এই যে ইটটা বলতেছো, এই ইটটা তুমি বলতে পারবে না, তার মানে এই ইটটা যেহেতু বসতেছে না, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? তো ট্রানজিটিভটা কি? যে ভার্বের পরে অবজেক্ট বসে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ। যে ভার্বের পরে আপনার অবজেক্ট আপনি ব্যবহার করতে পারবেন না সেটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। মনে থাকবে? এবার তুমি যদি খেয়াল করো দেখো, এবার তুমি যদি খেয়াল করে দেখো, তাহলে যেটার পরে নাউন বা প্রোনাউন বসে সেটা অবজেক্ট, রাইট? তাহলে যে ভার্ব অবজেক্ট নিতে পারে সেটা ট্রানজিটিভ, যে ভার্ব অবজেক্ট নিতে পারে না সেটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ। বোঝা গেছে? তাহলে আমি সহজে চেক করবো কিভাবে ভাইয়া? আমি বলছি যে সহজে তুমি চেক করবে ইট দ্বারা। কি দ্বারা? ইট দ্বারা, যে ইটটা নিচ্ছে কি নিচ্ছে না, রাইট? এবার এবার আমরা স্লাইডটা তোমাদের আরেকবার দেখাচ্ছি, দেখো এবার খুব দ্রুত সলভ হয়ে যাবে, এবার খুব দ্রুত সলভ হয়ে যাবে, ঠিক আছে? এবার তুমি যদি খেয়াল করো দেখো, দা বয় রিডস আ বুক, রাইট? দা বয় রিডস আ বুক। এবার তুমি যদি খেয়াল করো দেখো, এখানে এখানে তুমি যদি খেয়াল করো দা বয় রিডস আ বুক, তো এই যে রিডস এর পরে তুমি বললা আ বুক, ঠিক আছে? তার মানে এটা কি ট্রান্সিটিভ নাকি ইনট্রান্সিটিভ? ভাইয়া এটা ট্রান্সিটিভ। এবার আসো, মাদার লাভস মি, লাভস এর পরে নাউন বা প্রোনাউন বসছে, তার মানে কি? এটা ট্রান্সিটিভ। হি রাইটস এ লেটার, রাইটস এ লেটার, রাইটস এর পরে আপনার নাউন বা প্রোনাউন বসে, তার মানে এগুলোকে আমরা বলবো ট্রান্সিটিভ। বোঝা গেছে? তাহলে আমি আবার বলতেছি, এগুলোকে আমরা বলবো কি? ট্রান্সিটিভ। তাহলে এই ভার্ব গুলোকে আমরা রিডস বা লাভস বা রাইট গুলোকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। তো পরীক্ষায় ডিরেক্ট আসে যে এগুলো ট্রান্সিটিভ ভার্ব নাকি ইনট্রান্সিটিভ ভার্ব। তাই আমি আশা করি পরীক্ষায় বলে তুমি পারবা। এবার খেয়াল করো, আমি বললাম ফায়ার বার্নস, রাইট? আমি বললাম ফায়ার বার্নস, এরপরে কি কোন নাউন বা প্রোনাউন দেওয়া আছে? বলে না ভাইয়া নাউন বা প্রোনাউন দেওয়া নাই। তার মানে দেখো নাউন বা প্রোনাউন নাই, তার মানে এটা অবজেক্ট নিতে পারে না, রাইট? এটা তোমার অবজেক্ট নিতে পারে না, যেহেতু এটা অবজেক্ট নিতে পারে না দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ইনট্রানজিটিভ ভার্ব। এবার যদি খেয়াল করো রিভার ফ্লোস, এবার যদি খেয়াল করো দেখো রিভার ফ্লোস, এরপরে কি নাউন বা প্রোনাউন আছে? বলে না ভাই এরপরে নাউন বা প্রোনাউন নাই, তার মানে এই ফ্লোসটা হচ্ছে তোমার ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি আবার বলতেছি যে যেহেতু এটার পরে নাউন বসছে বুক, নাউন বসছে মি, নাউন বসছে লেটার, রাইট? তার মানে এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। পরের ভার্বগুলোকে যদি খেয়াল করো দেখো এরপরে কোন নাউন বা প্রোনাউন নাই, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। বোঝা গেছে? তাহলে আমরা বললাম অবজেক্ট বসলে ট্রানজিটিভ, অবজেক্ট না বসলে ইনট্রানজিটিভ। এবার খেয়াল করো দেখো ঝামেলাটা কোন জায়গাতে তৈরি হয়। ঝামেলা যে এই যে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ঝামেলা তৈরি হয়, এই জায়গাটাতেই পরীক্ষায় প্রচুর আসে এবং স্টুডেন্ট এই জায়গাটাতে সবচেয়ে বেশি ভুল করে। তাহলে আমি কোন জায়গায় বলতেছি দেখো, দেখতে একই রকম কিন্তু একটা ট্রান্সিটিভ একটা ইনট্রান্সিটিভ। সেগুলো কি ভাইয়া? সেগুলোর দিকে তুমি যদি খেয়াল করো দেখো, সেগুলোর দিকে তুমি যদি খেয়াল করো দেখো, সেগুলোর দিকে দেখো লে, লাই, লেট, লে, লেট, লেন। তার মানে কি দেখো লে, লেট, লেট, লাই, লে, লেন। তাহলে ট্রান্সিটিভ ভার্ব কোনটা? এই লেটা হচ্ছে তোমার ট্রান্সিটিভ। বোঝা গেছে? লেট, লেট এটা হচ্ছে ভি2 ফর্ম, এটা হচ্ছে ভি3 ফর্ম, রাইট? আমি আবার বলতেছি এই যে লেটটা হচ্ছে ভি2 ফর্ম আর এই লেটটা হচ্ছে ভি3 ফর্ম। ওকে, এবার শোন, লাই মানে শুয়ে থাকা, এটা পাস্ট টেন্স কে লে, আর এটা পাস্ট পার্টিসিপল ফর্ম কি লেইন। তাহলে ভাই এদের প্রবলেম কি? তাহলে আমি মুখস্থ করে ফেলবো লেটার ট্রান্সিটিভ আর লাইটার ইনট্রান্সিটিভ, তাহলে এটা মুখস্থ করে শুধু হবে না। আরেকটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, তুমি যদি একটু ভালো মতো দেখো, দেখো এই জায়গায় এটা যদি ভালো মতো দেখো এই জায়গায় প্রবলেমটা হচ্ছে এই যে দেখো এই লেটা আর এই লেটা দুইটা জায়গায় তুমি যদি খেয়াল করো, এই লে আর এই লে, এই দুই লের জায়গায় যদি তুমি খেয়াল করো তাহলে প্রবলেমটা তৈরি হয়ে যায়। তাহলে দুই লে তো দেখতে একই রকম, হ্যাঁ দুই লে দেখতে একই রকম, একটা ট্রান্সিটিভ আর একটা ইনট্রান্সিটিভ। যখন তুমি ইনট্রান্সিটিভ ইউজ করবা তখন এটা মিনিং আসবে শুয়ে থাকা, আর যখন এটা ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করবা তখন মিনিং আসবে রাখা, ঠিক আছে?
এবার উদাহরণগুলো খেয়াল করো, এই উদাহরণগুলো খেয়াল করো, দেখো দ্য পোস্টম্যান লেইস দ্য মেইল, তার মানে এই লেইস আছে, তার মানে এরপরে আছে দ্য মেইল, বুঝছো, লেইস দ্য মেইল। এবার আসো, তার মানে আমি যদি খেয়াল করি তাহলে লেইস এর পরে নাউন বা প্রনাউন আছে, তার মানে এই ভার্বটা হচ্ছে ট্রান্সিটিভ, তাহলে মিনিং হচ্ছে রাখা। এবার আসো হি লাইস অন সোফা, তাহলে এই যে লাই মানে শুয়ে আছে কোথায়, সোফাতে। এই লাইসের পরে দেখো আর নাউন বা প্রনাউন নাই, বোঝা গেছে? তাহলে এই লাইসের পরে আপনার নাউন বা প্রনাউনটা নাই, যেহেতু আপনার লাইসের পরে নাউন বা প্রনাউনটা নাই, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলছি ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে যেহেতু ইনট্রানজিটিভ, এই যে ইনট্রানজিটিভ, তার মানে এটা হচ্ছে আমরা বলতেছি হি লাইস অন দ্য সোফা, তাহলে কোথায় শুয়ে আছে, সে সোফাতে শুয়ে আছে। এবার দেখো পাস্ট টেন্সে ব্যবহার যদি করি, তাহলে দ্য পোস্টম্যান লেইড দ্য মেল, রাইট, দ্য পোস্টম্যান লেইড দ্য মেল, তার মানে নাউন বা প্রনাউন চলে আসছে, তার মানে এটা রাখা। লাই লে অন সোফা, এরপর নাউন বা প্রনাউন নাই, তার মানে এটা হচ্ছে ইনট্রানজিটিভ, এটা মানে হচ্ছে শুয়ে থাকা। এবার এবার যদি খেয়াল করো, দেখো এবার স্ক্রিনের দিকে একটু খেয়াল করো, আরেকটা জায়গায় ঝামেলা আছে, আরেকটা জায়গায় এটা ঝামেলা আছে, সেই ঝামেলার জায়গাটা যদি একটু খেয়াল করো, আরেকটা ঝামেলার জায়গা আছে, সেই ঝামেলার জায়গাটা যদি একটু খেয়াল করো, দেখো আমি বললাম আই লে দা মেল, রাইট। এবার আসো আই লে অন সোফা, ওটা তো থার্ড পারসন করা ছিল, এই জন্য তোমাদের কাছে অনেক সহজ মনে হচ্ছিল। এবার আমি ফার্স্ট পারসন দিয়ে করতেছি, দেখো এবার দুটাই লে, দুটাই কি লে, এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, এটা কি ট্রান্সিটিভ, দেখো এরপরে নাউন বা প্রোনাউন আছে, এটা দেখো এরপরে আর কিন্তু নাউন বা প্রোনাউনটা নাই, বোঝা গেছে? তাই আমি বললাম আই লে দা মেল, আই লে দা মেল, নাউন বা প্রোনাউন চলে আসছে, যেহেতু লে এর পরে নাউন বা প্রোনাউন চলে আসে, তার মানে এই লেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। আর এই যে লে এর কথা আপনি বলতেছেন, দেখেন এরপরে আর নাউন বা প্রোনাউন নাই, তার মানে এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। এবার যদি খেয়াল করো ট্রান্সিটিভ ভার্ব মানে কি, তবে এলে মানে হচ্ছে রাখা, রাইট, এটা মানে কি শুয়ে থাকা, শুয়ে থাকা। এটা হচ্ছে কোন টেন্সে আছে, এটা হচ্ছে ভি1 এ আছে, আর এটা হচ্ছে ভি2 তে আছে, রাইট। তো এটা হচ্ছে বেসিক ডিফারেন্স, ঠিক আছে? তো এই জিনিসটা পরীক্ষা হলে স্টুডেন্ট অনেক বেশি ঝামেলা করে, এই জন্য দেখাই দিলাম। তোমরা কি বুঝছো নাকি আরেকবার বলবো? বুঝছো নাকি বুঝছি আরেকবার বলবো? বুঝছো? বুঝছি ভাইয়া বুঝছি। ভাইয়া আরেকবার যদি একটু বলে ভালো হতো। ওকে, আরেকবার বলতেছি, ভালো মতো খেয়াল করো, ভালো মতো মনোযোগ দিতে হবে, ঠিক আছে? তোমাদের খুব মিস করতেছি, খুব, মানে অনেকদিন ধরে তোমাদের এই সময় তোমাদের সাথে থাকি, তো খুব মিস করতেছিলাম সকাল থেকে, ঠিক আছে? খুব মিস করতেছি, আশা করি সামনের সপ্তাহে আবার দেখা হবে। হ্যাঁ, এবার আসো, ভাইয়া ভালো আমরা করে অনেক দেখো। ভাইয়া আপনারও তো মিস করি, অনেক মিস করি ভাইয়া। এই যা, তোরা মিস করিস না, তোরা খালি মিথ্যা কথা বলিস। না ভাইয়া সত্যি কথা ভাইয়া, সত্যি সত্যি? কথা। কেমনে বুঝাবো ভাইয়া? ওকে, ঠিক আছে। একদম সত্যি। খুব মিস করতেছে তোমাদের, আহ যাওয়া উচিত ছিল, গেলে মনে হয় অনেক ভালো লাগতো, মানসিক ভাবে অশান্তিতে আছি। এবার আসেন, এবার লক্ষ্য রাখেন, মানে কাজ করে করে অভ্যস্ত তো, সারা সকাল থেকে শুয়ে বসে আছি, ভালো লাগতেছিল না। এবার আসেন, আবার ভালো মতো খেয়াল করেন, আমি বলেছিলাম আহ, আপনি যদি খেয়াল করেন তাহলে লে, লে মানে হচ্ছে রাখা, রাইট, আমি আবার বলতেছি লে মানে হচ্ছে রাখা, রাইট, লে মানে কি, লে মানে হচ্ছে রাখা। এবার আপনি যদি খেয়াল করেন আরেকটা লে মানে কি, শুয়ে থাকা, ঠিক আছে? তাহলে এই লে এটা হচ্ছে ভি1, হ্যাঁ, এই লে মানে হচ্ছে ভি1, হ্যাঁ, লে, লেইড, লেইড, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভি2 আর এটা হচ্ছে ভি3, তাহলে এটাকে আমরা বলতেছি ভি2 আর এটাকে ভি3। আর এই লেটা কি, তাহলে এটা লেটা হচ্ছে ভাইয়া, এবার যদি খেয়াল করো তাহলে এটা হচ্ছে লাই মানে শুয়ে থাকা, লে, আর একটা হচ্ছে লেইন। এবার যদি খেয়াল করো এই লে আর এই লে কিন্তু সেম, এইটা নিয়ে স্টুডেন্টের ঝামেলা হয়। তাহলে একটার পরে তুমি মানে নাউন বা প্রনাউন বসাবা আর একটা পর দিবা না। তাহলে এটা মানে আপনার যে রাখা, এই রাখাটা ট্রান্সিটিভ ভার্ব, কি ভার্ব, ট্রান্সিটিভ ভার্ব। আর এই যে শুয়ে থাকা, এই শুয়ে থাকাটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব, গট ইট? তাহলে আমি আবার বলতেছি এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, ওকে? তাহলে এটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব মানে রাখা, আর ইনট্রান্সিটিভ ভার্ব মানে লে মানে হচ্ছে হ্যাঁ শুয়ে থাকা। তাহলে এবার আসো, এটা ভি1 এটা ভি2, এটা ভি1 এটা ভি2, তাহলে ভি1 এল এ আর এল এ এটার ভি2, তাহলে দুটো সেম। তাহলে এটার ভি1 কি, এটা ভি1 হচ্ছে লাই, আর এটা হচ্ছে ভি2,
এবার আসো আমি বললাম আই লে দা মেল, তাহলে আমি এই দুই লে তো সেম, আমি কিভাবে বুঝবো? তাহলে ভাইয়া আমরা যেহেতু এটা ট্রান্সিটিভ ভার্ব, তা ট্রান্সিটিভ ভার্ব তার মানে কি অবশ্যই পরে অবজেক্ট থাকবে, রাইট? পরে অবশ্যই কি থাকবে? অবজেক্ট থাকবে। যেহেতু পরে অবজেক্ট থাকবে, খেয়াল করবে, যদি পরে অবজেক্ট থাকে তার মানে কি ওটা ট্রান্সিটিভ, ট্রান্সিটিভ মানে প্রথমটা। এবার আসো পরে দেখো নাউন বা প্রোনাউন নেই, তার মানে কি ইনট্রান্সিটিভ মানে পরেরটা, ঠিক আছে? তার মানে এবার যেহেতু নাউন বা প্রোনাউন আছে ট্রান্সিটিভ, তার মানে বাংলা হচ্ছে কি আই লে দা মেল, আমি মেলটা রেখেছিলাম, হ্যাঁ, বা রাখছি। এবার আসো আই লে অন সোফা, আমি সোফায় শুয়েছিলাম, বুঝা গেছে? তার মানে এলে যখন ইন্ট্রান্সিটিভ নাউন বা প্রোনাউন থাকবে না তখন এটা মিনিং আসবে শুয়ে থাকা, আর যখন আপনার নাউন বা প্রোনাউন চলে আসবে তখন এটা ইংলিশ হবে, হ্যাঁ, ট্রান্সিটিভ, যেহেতু দ্যাটস ওয়াই এর মিনিং আসবে রাখা। এবার বোঝা গেছে? বুঝছি ভাই। ওকে, এবার খেয়াল করো স্ক্রিনের দিকে আরেকবার দেখো, তো এটা শখটা একটু দেখো। তো ওটা আমি এখানে লিখছি যে দা পোস্টম্যান লেইজ দা মিল, তার মানে নাউন বা প্রোনাউন আছে, তার মানে লেজটা হচ্ছে ট্রান্সিটিভ, তার মানে মিনিং আসবে রাখা। এবার সো হি লাইস, এই যে লাই থেকে লাইস, রাইট? তাই এটা হচ্ছে শুয়ে থাকা। ওকে, এই যে দেখো নাউন বা প্রোনাউন নাই। এরপর দেখো লেইড, এইটা পাস্ট টেন্স হচ্ছে লেইড, লে পাস্ট টেন্স কি লেইড, লেইড দা মেল, তা লেইড দা মেল তার মানে এটা হচ্ছে ট্রান্সিটিভ, মানে হচ্ছে মেলটাকে সে রেখেছিল। হি লে অন সোফা, তার মানে এই লে পরে নাউন বা প্রোনাউন তার মানে হচ্ছে ইনট্রান্সিটিভ। এবার খেয়াল করো, এবার এই জায়গাটা তো তোমাদের ভালোভাবে জানতে হবে। এই জায়গাটা নিয়ে অনেক কোশ্চিন হয় পরীক্ষায়, কিন্তু পোলাপান ভুল করে বসে। তো আমরা ভুল করার সুযোগ দিব না, আমরা দেখব যেটাতে অনেক ভালোভাবে আপনি উত্তর করতে পারবেন। এবার যদি খেয়াল করেন দেখেন, লে ইট হিয়ার, তা লে এর পরে কি আছে? ইট আছে, তার মানে এটা ট্রান্সিটিভ। এরপর দেখো এরপর নাউন বা প্রোনাউন নাই, তার মানে ইনট্রান্সিটিভ। এবার দেখো রেইজ ইওর হ্যান্ড, বানান দেখো রেইজ, রেইজটা হচ্ছে ট্রান্সিটিভ, কারণ এরপর দেখো নাউন বা প্রোনাউন বসে। আর যে রাইজ দেখো প্রচুর পরীক্ষায় পড়ে রেইজ আর রাইজ নিয়ে, রেইজটা হচ্ছে ট্রান্সিটিভ আর রাইজটা কি ইনট্রান্সিটিভ। খেয়াল করো, তার রেইজ এর পরে আপনি নাউন বা প্রোনাউন দিবেন, রাইজ এর পরে নাউন বা প্রোনাউন আপনি দিতে পারবেন না। পরীক্ষার একটা প্রচুর আসে, সেটা হচ্ছে সেট, সেটের পরে দেখেন নাউন বা প্রোনাউন আছে, তার মানে এই সেটটা হচ্ছে ট্রান্সিটিভ। সিটের পরে দেখেন নাউন বা প্রোনাউন নেই, তার মানে সিটটা হচ্ছে ইনট্রান্সিটিভ। তো এই জায়গাটাতে একটু সাবধান হতে পারে। এবার আসো ফ্লাই, এই ফ্লাইটাকেও না, ফ্লাইটাকে আমরা ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। যেমন দেখো ফ্লাই এর পরে দেখো নাউন বা প্রোনাউন চলে আসছে, তার মানে এটা ট্রান্সিটিভ। এবার দেখো বার্ডস ফ্লাই, এরপর নাউন বা প্রোনাউন নাই, তার মানে এটা হচ্ছে ইনট্রান্সিটিভ। ওয়াক, আমি ওয়াকটা ট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করতে পারি, ইনট্রান্সিটিভ হিসেবে ব্যবহার করতে পারি। দেখো কামাল ওয়ার্কস দা হর্স, কামাল ঘোড়াটাকে হাঁটায়, তাহলে এখানে ওয়ার্কস মানে হচ্ছে হাঁটায়, কজেটিভ ভার্ব। কামাল ওয়ার্কস দা হর্স, কামাল ঘোড়াটিকে হাঁটায়, তার মানে এখানে এটা হচ্ছে ট্রান্সিটিভ। এবার যদি খেয়াল করো, ওকে, তাহলে এবার যদি খেয়াল করো দা হর্স ওয়াক্স, ওয়াক্স এর পরে নাউন বা প্রোনাউন তার মানে ইনট্রান্সিটিভ। তো এই জিনিসটা একটু ভালোভাবে একটু খেয়াল করো, ঠিক আছে? এবার আসো, এবার যদি দেখো তাহলে ইনট্রান্সিটিভের মধ্যে আরেকটা আছে, আমরা এতক্ষণ তো বললাম ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ। তো ইনট্রান্সিটিভের মধ্যে আমি তোমাদের বলেছিলাম ইনট্রান্সিটিভের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো কি কি আছে একটু যদি খেয়াল করো। এক নম্বর হচ্ছে কগনেট, রাইট? এই কগনেট অবজেক্টটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে, এটা হচ্ছে জাতীয় একটা সমস্যা। বলা মানে এটা কোনোভাবেই বুঝতে চায় না যে কগনেট অবজেক্টটা কি, ঠিক আছে? এই কগনেটটা আমরা এখন ভালোভাবে আহ আমরা দেখব, খুবই ভালোভাবে দেখবো কগনেট। দয়া করে না বুঝলে বুঝবে। দেখো তাহলে কগনেটটাকে আমরা একটু ভালোভাবে একটু খেয়াল করার চেষ্টা করি যে কগনেট বলতে আমরা এক্স্যাক্টলি কি বুঝি, রাইট? তাহলে কগনেট বলতে আমরা কি বুঝি? কগনেট অবজেক্ট, কগনেট ভার্ব। তো কগনেট ভার্ব আর কগনেট অবজেক্ট বলতে আমরা কি বুঝি একটু খেয়াল করো। আমি বললাম আই স্লিপ আ সাউন্ড, আই স্লিপ আ সাউন্ড স্লিপ। এরপরে আমি বললাম হি ফ্লাইস আ ফ্লাইট। এরপর আমি বললাম আই রান আ রেস। তা এবার তুমি যদি খেয়াল করো, তো আমি বলতেছি ভাইয়া যে ভার্ব থেকে সমধাতু ক্রিয়া আমরা পড়েছি না, খুব ঘুমাচ্ছে, ঠিক আছে? ওকে, এবার আসেন লক্ষ্য রাখেন, জাহিদা বলছে স্যার আজ অনলাইনে এত কম মানুষ সরাসরি আসছোই না স্যার, ওরা আমি বুঝছি না 31st না। এবার আছেন অনলাইনে খুব কম নাই, ঠিক আছে? আমি তো এক্সপেকটেশন করছিলাম যে 40 জন আসবে, সেই জায়গায় যে আমরা মানে 57-58 পাচ্ছি, হ্যাঁ, বা প্লাস মাইনাস একটু ওঠানামা করতেছে, এটা অনেক উপস্থিতি, হ্যাঁ, এটা তোমাদের অনেক উপস্থিতি, এটা আসলে অবিশ্বাস্য। অনলাইনে যে এরকম ক্লাস করবো আমার কল্পনাতেও ছিল না। থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে? এবার আসেন হি রান আ রেস, তোমার সামনাসামনি না যে এই জন্য আমি ভালো করছি, তোমাদের যে 90 জনের মধ্যে যে কয়জন আসতো আল্লাহ ভালো জানে।
ওকে, খেয়াল করেন, সময় নষ্ট না করি। আই রান আর রিচ, তাহলে দেখো আমরা সমাধান বলি না খুব ঘুমাচ্ছে, ঠিক আছে? তাহলে যে ভার্ব থেকে আরেকটা নাউন পয়দা হয়, সেম ভার্ব থেকে যখন আরেকটা নাউন পয়দা হবে সেটাকে আমরা বলবো কগনেট। কি বলবো? কগনেট। আবার খেয়াল করো, তাই আমি বললাম কি কগনেটটা কি ভাইয়া? ওই ভার্ব থেকে আরেকটা নাউনে পয়দা হবে। যেমন ফ্লাইজ থেকে আমি বলছি ফ্লাইট, স্লিপ থেকে আমি বলছি সাউন্ড স্লিপ, ঠিক আছে? তাহলে সেম ভার্ব থেকে যখন আরেকটা অবজেক্ট আপনি তৈরি করবেন সেটাকে আমরা বলবো কগনেট। তাহলে আপনি এখন মনে করতে পারেন, আচ্ছা প্যাস আছে ওখানে, প্যাসে যাওয়ার আগে আমরা আগে বুঝে নি কগনেটটা কি, তারপর আমি প্যাসটা মিটাচ্ছি। এবার আপনি যদি খেয়াল করেন, দেখেন আমি বললাম আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম। তাহলে এই যে দেখেন এই ভার্ব থেকে তৈরি হয়েছে কি এই নাউনটা ড্রিম, ঠিক আছে? ড্রিম থেকে আসছে ড্রিম, আমি আবার বলতেছি ড্রিম থেকে কি আসছে? ড্রিম। তো এবার দেখেন এই ভার্ব থেকে আপনার পয়দা হয়েছে এই নাউনটা। এবার দেখেন হি রান আ রেস, রান রেন রান, তাই না? এই রেন আ রেস, এবার সেই ভার্ব থেকে কি তৈরি হয়েছে? নাউনটা তৈরি হয়েছে। স্যাং আ সং, রাইট? তুষার স্যাং আ সং, তাহলে সিং থেকে সং তৈরি হয়েছে। তো যে ভার্ব থেকে ওই ভার্বের আরেকটা নাউন পয়দা হয় সেটাকে আমরা বলি কগনেট অবজেক্ট। তো যেই কগনেট অবজেক্ট যে ভার্বটা নেয় সেই ভার্বটাকে আমরা বলি কগনেট ভার্ব। কি বলি? কগনেট ভার্ব। আমি আবার বলতেছি, যদি এরকম ভার্ব থেকে তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি কগনেট ভার্ব। আমি আবার বলতেছি, সেটাকে আমরা বলি কগনেট ভার্ব। বোঝা গেছে? তাহলে এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এটা ইন্ট্রান্সিটিভ কেমনে? আপনি ইন্ট্রান্সিটিভের মধ্যে এটা কেন পড়াচ্ছেন? রাইট? আপনি বললেন ইন্ট্রান্সিটিভ, ইন্ট্রান্সিটিভ তার মধ্যে পাচ্ছেন কগনেট, তো কগনেট ভার্বটা আপনি বলতেছেন ইন্ট্রান্সিটিভ, কি বাত है। এরপরে আপনি দেখতেছেন প্রতি জায়গায় অবজেক্ট বসে আছে। তাহলে আজকে পড়তেন, রাতে যখন ডিভিশনে বসতেন তখন আপনি আমাকে গালি দিয়ে বসতেন যে ভাইয়া কি পড়াইলো, ভাইয়া বললো কগনেটটা ইন্ট্রান্সিটিভ, রাইট? তাহলে ভাইয়া বললো কগনেটটা ইন্ট্রান্সিটিভ, তাহলে অবজেক্ট কিভাবে এখানে আসতেছে? তা বিশাল ব্যাপার। তাহলে ভাইয়া বললো এটা ইন্ট্রান্সিটিভ, বাট আপনি আবার অবজেক্ট দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তাহলে অবজেক্ট আসলে আপনার ইন্ট্রান্সিটিভটা হলো কেমনে? খেয়াল করেন, তাহলে আপনি অবজেক্ট দিচ্ছেন আবার ইন্ট্রান্সিটিভ কেন হলো? তাহলে ভাইয়া এটা অন্য কোনো অবজেক্ট না, নাম কিন্তু কগনেট অবজেক্ট। তাহলে ভাইয়া এমনি অবজেক্ট এবং কগনেট অবজেক্টের মধ্যে ডিফারেন্স কোথায়? ঠিক আছে? তাই এমনি অবজেক্ট আর কগনেট অবজেক্টের মধ্যে ডিফারেন্সটা কোথায়? তাহলে এটা আমাকে বুঝতে হবে। তাই এই জিনিসটা এখন আমরা বুঝবো। জানেন আমি বললাম আই ইট রাইস, আই ইট আই ইট রাইস। এবার যদি আসে দেখেন, আপনি যদি রাইসটা বাদ দেন তাহলে কিন্তু আপনার মিনিংটা আসবে না, মিনিং আসবে না। হ্যাঁ, আপনার আরো কিছু শোনার ইচ্ছা হবে। আমরা বলি না একটা সেন্টেন্স হতে গেলে আপনি যখনই একটা সেন্টেন্স আপনি যখন বলতে যাবেন, যখনই আপনি একটা সেন্টেন্স বলতে যাবেন তখন আমরা বলি কি একটা সেন্টেন্সে বেসিক তিনটা গুণ থাকতে হবে, আকাঙ্ক্ষা, আসক্তি আর একটা যোগ্যতা। তো আপনার এই যে আকাঙ্ক্ষা, আইট আমি কি খাই, কি খাই, কি খাই আসবে না, কারণ এটা ট্রান্সিটিভ ভার্ব, এটাকে মাস্ট আপনাকে অবজেক্টটা দিতে হবে। তার মানে আপনি রাইসটা বাদ দিতে পারতেছেন না। এবার আসেন এই রান থেকে, হ্যাঁ এই রান থেকে তৈরি হয়েছে রেস, তার মানে সেম জিনিস থেকে তৈরি হয়েছে। সুতরাং এটা যদি আপনি বাদ দেন সেন্টেন্সে এরকম কোনো প্রভাব পড়ে না। যেমন আই স্লিপ, আই স্লিপ এ সাউন্ড স্লিপ, রাইট? আই স্লিপ এ সাউন্ড স্লিপ। আপনি যদি, আমি যদি বলি হি ফ্লাইস আপ, ফ্লাইট, সে একটা ফ্লাইট উড়ায়, তাহলে আমি যদি বলি হি ফ্লাইস, সেম জিনিস। কারণ এই ভার্ব থেকে এই নাউনের উৎপত্তি, এই ভার্ব থেকে এই নাউনের উৎপত্তি। সুতরাং এটা যদি বাদ দাও তাহলে তোমার যে আকাঙ্ক্ষা আসক্তির যে ব্যাপারটা ওইটাতে কোনো প্রভাব পড়ে না। আপনার আকাঙ্ক্ষা জাগবে না, আই রান আমি দৌড়াই, ঝামেলা শেষ, ঠিক আছে? এখানে আপনার যে ওই আকাঙ্ক্ষার যে ব্যাপারটা সেই ব্যাপারটা আসে না। তার মানে এই অবজেক্ট বসাইলেও হয়, এই অবজেক্ট না বসাইলেও হয়, রাইট? তাহলে এই অবজেক্ট আপনি বসাইলেও বসাইতে পারেন, এই অবজেক্টকে আপনি না বসাইলে না বসাইতে পারেন। দ্যাটস ওয়াই কগনেট অবজেক্টটাকে আমরা ইন্ট্রান্সিটিভের মধ্যে ফেলে দিই, রাইট? দ্যাটস ওয়াই আমরা কগনেট ভার্বটাকে আমরা ইন্ট্রান্সিটিভ ভার্বের মধ্যে ফেলে দিই। ব্যাপারটা বোঝা গেছে? দ্যাটস ওয়াই আমরা কগনেট ভার্বটাকে ইন্ট্রান্সিটিভের মধ্যে ফেলে দিই, কারণ এটা সেন্টেন্সে কোনো প্রভাব ফেলে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। খেয়াল করো আরেকবার, খেয়াল করো আরেকবার। পরে আপনি যদি খেয়াল করেন, আজকে আপনাদের সাথে আমার একটা গেস্ট কথা বলবে ক্লাসের শেষে, ওই যে কতদিন আপনাদের যেটা বলছিলাম পান্ডা প্রান্ত, হ্যাঁ পান্ডা প্রান্ত আজকে আমার বাসাতে আসছে, ও আপনাদের সাথে ওর অভিজ্ঞতা কিছু শেয়ার করবে, আপনি একটু শুনেন। হ্যাঁ হাবিব বলো, আসিফ বলো, আসিফ বলো, শুনতে পাচ্ছি না তোমাকে। আচ্ছা ঠিক আছে, কিছু বলতেছিলি, মাইক্রোফোন অন করা ছিল তোর, ওই জন্য। ওকে এবার আসেন, এবার যদি খেয়াল করেন
তাহলে আই ড্রিমড আ ওয়ান্ডারফুল ড্রিম, হি রান আ রেস, আর আরেকটা হচ্ছে তুষার স্যাং এ সং। এই জিনিসটা হচ্ছে মুখ্য। এবার আসো, এবার আমরা দেখবো ফ্যাক্টেটিভ ভার্ব, রাইট? এবার আমরা দেখবো ফ্যাক্টেটিভ ভার্ব। তো ভাইয়া ফ্যাক্টেটিভ ভার্বটা কি? ফ্যাক্টেটিভ ভার্বটা হচ্ছে একটু বোর্ডের দিকে আগে খেয়াল করো, আগে স্ক্রিন দেখলে বুঝবা না, বোর্ডের দিকে একটু খেয়াল করো। ফ্যাক্টেটিভ ভার্বটা কি? ফ্যাক্টেটিভ ভার্বটা হচ্ছে যদি খেয়াল করো, যেমন আমরা বললাম উই মেড হিম ক্যাপ্টেন, রাইট? উই মেড হিম ক্যাপ্টেন। এবার যদি তুমি খেয়াল করো, যেমন আমরা বলি উই ইলেক্টেড হিম এমপি, ঠিক আছে? এবার তুমি যদি খেয়াল করো এই জায়গাটাতে, তো আমরা এটাকে কি বলি ভাইয়া? উই মেড হিম ক্যাপ্টেন, রাইট? উই মেড হিম ক্যাপ্টেন। এবার আসো, আমরা তাকে কি তৈরি করছি ভাই? ক্যাপ্টেন তৈরি করছি। তাহলে ভাই উই মেড হিম দিয়ে কি পূর্ণরূপ প্রকাশ পায় না? বলে জি ভাইয়া, পাই না তো। তাহলে কি বানিয়েছি? ক্যাপ্টেন বানিয়েছি। তাহলে এটা আরেকটা অবজেক্ট দিতে হয়। এবার আসে, তাহলে এটা কি অবজেক্ট বলছে? না ভাইয়া, এটা অবজেক্ট না, তো আপনি ভুল বললেন। এটা অবজেক্ট না, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। তাহলে ভাইয়া কমপ্লিমেন্টটা কি? আমি বলছিলাম ভাই কমপ্লিমেন্টটা হচ্ছে যেটা তোমার সাবজেক্ট বা অবজেক্টকে পরিচয় করিয়ে দেয়, সেটার নাম আমরা বলি কমপ্লিমেন্ট। আমি আবার বলি, যেটা তোমার সাবজেক্ট বা অবজেক্টকে পরিচয় করিয়ে দেয় সেটা হচ্ছে তোমার কমপ্লিমেন্ট। যদি খেয়াল করো, তাহলে আমি এরকম বলতে পারি হিম ইকুয়াল টু বলতে পারি ক্যাপ্টেন, কারণ আমার হিমও যে কথা আর ক্যাপ্টেনটাও সেই কথা। যেমন আমি যদি এখানে তোমাকে বলি, আমি বললাম আই গেভ দেম আ পেন। এবার তুমি যদি খেয়াল করো ভাই, দেম আর পেন দুটা কি কখনো সেম কথা? দেম আর পেন, বলে না ভাইয়া কেমনে বলেন? দেম আর পেন কি দুটো সেম হয়? দেম ব্যক্তি আর পেন কলম, দুটো কেমনে সেম হয়? তাহলে সেম না, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অবজেক্ট। বাট এখানে দেখো উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন তৈরি করেছিলাম। তাহলে হিমও যা ক্যাপ্টেনও যা, তাহলে সেম জিনিস। যখনই দুটো সেম হয়ে যায় সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। কি বলি? কমপ্লিমেন্ট। এবার আসেন, উই ইলেক্টেড হিম এমপি, আমরা তাকে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত করেছিলাম। তাহলে হিমোজা এমপিওতা, খেয়াল করবেন হিমোজা এমপিওতা, তার মানে দুইটা সেম জিনিস। যেহেতু দুইটা সেম জিনিস, দ্যাটস ওয়াই এটাকেও আমরা বলতেছি কমপ্লিমেন্ট। তাহলে ভাই যে ভার্ব গুলো তোমার কমপ্লিমেন্ট নেই, হ্যাঁ, যেমন মেড ইলেক্ট, এগুলো কি নেই? কমপ্লিমেন্ট নেই। তো যখনই কমপ্লিমেন্ট নেবে, ঠিক আছে, যখনই কমপ্লিমেন্ট নেবে তখন আমরা সেটাকে, সেই ভার্বটাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। আমি আবারও বলতেছি, যে ভার্বটা তোমার কমপ্লিমেন্ট নেবে, আমি আবারও বলতেছি যে ভার্বটা তোমার কমপ্লিমেন্ট নেবে সেটাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। বোঝা গেছে? তাহলে আমি আবার বলতেছি, যে ভার্বটা তোমার অবজেক্ট না, যে ভার্বটা তোমার কমপ্লিমেন্ট নেবে সেটাকে আমরা বলবো ফ্যাক্টেটিভ ভার্ব। তাহলে ভাই কমপ্লিমেন্টটা কি? ওই যে যেটা দুটা সেম জিনিস হয়, দুটা সেম জিনিস হলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, রাইট? দুটা যদি সেম জিনিস হয় তাহলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, রাইট? আমি আবার বলছি, দুটা জিনিস যদি সেম হয় তাহলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, রাইট? তাহলে দুটা যদি সেম হয় তাহলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট, রাইট? দুটা সেম হলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। আর যে ভার্বটা কমপ্লিমেন্ট নেয় সেটাকে আমরা বলি ফ্যাক্টেটিভ ভার্ব, রাইট? এবার স্ক্রিনের দিকে খেয়াল করো। এবার আসো, যেমন এই যে দেখো, করিম কল্ড মি আ লায়ার, রাইট? তাহলে করিম কল্ড মি আ লায়ার। এবার তুমি যদি এখানে খেয়াল করো, তাহলে কল মি আ লায়ার, মিওজা এ লায়ারটা হতা, রাইট? মিওজা এ লায়ারটা হতা। তাহলে দুইটা হচ্ছে আপনার সেম জিনিস। বোঝা গেছে? যেহেতু দুইটা আপনার সেম জিনিস, একটু খেয়াল করবেন। তাহলে দুইটা যেহেতু আপনার সেম জিনিস, ওকে, তাহলে দুইটা যেহেতু সেম জিনিস, ওকে, দুইটা যেহেতু সেম জিনিস, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্ট। আর যেহেতু এটা কমপ্লিমেন্ট গ্রহণ করতেছে, দ্যাটস ওয়াই এই কলটাকে আমরা বলতেছি কমপ্লিমেন্টের ভার্ব। এই কমপ্লিমেন্টের ভার্বটাকে আমরা বলি ফ্যাক্টেটিভ ভার্ব। ব্যাপারটা কি বোঝা গেছে? তাহলে এটার নাম হলো অবজেক্ট কমপ্লিমেন্ট, আপনি ইচ্ছা করলে এটাকে বলতে পারবেন ফ্যাক্টেটিভ অবজেক্ট। ঠিক আছে, সেম কথা। এবার কি বোঝা গেছে না কোনো ঝামেলা আছে বলো তো? ময়না পাখিরা বুঝতে পেরেছো? ভাইয়া বিসিএস এর আগে বুঝতে পারবো না, কামাইবে না এখন। বুঝি না। বিসিএস পরীক্ষা বুঝবে, এখন বোঝা লাগবে না ভাই, অনেক কঠিন লাগতেছে। আরে এটা তোর পরীক্ষা লাগবে ভাইয়া, পরীক্ষা লাগবে বলে পড়াই দিছে। এগুলো গুচ্ছের কোশ্চেন, এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে যত জায়গায় আসবে সব জায়গায় এগুলো কোশ্চেন আসে, ঠিক আছে? ভাই গুচ্ছে দে। এগুলো সব জায়গায় লাগবে শোনা। তাহলে বুঝছিস না? আরেকবার বলবো, এটা
আরে বুঝছি তো বুঝছস জি ভাই আরে বুঝছি সুন্দর। আয় আরেকবার ভাইয়া পড়াই দিই। বুঝেছি। আরেকবার পড়াই দিই। কগনেট অবজেক্ট কোনটা? যে ভার্ব থেকে যে নাউন তৈরি হবে ওটা হলো কগনেট। আবার বলি, সেম ভার্ব থেকে সেম নাউন ওটা হলো কগনেট। ঠিক আছে? এরপরে দেখ ফ্যাক্টিটিভ কি, যেটা হচ্ছে তোর কমপ্লিমেন্ট নাই যে ভার্ব সেটা হচ্ছে ফ্যাক্টিটিভ। ঠিক আছে? তো এই দুটোই তো কঠিন নাকি? ইন্ট্রানজিটিভ তো আর কঠিন না। তাহলে আমি আবার বলতেছি, যে ভার্ব থেকে যে নাউন তৈরি হয়, সেম ভার্ব থেকে যদি সেম নাউন তৈরি হয় সেটাকে আমরা বলি কগনেট। আর যদি তোর কমপ্লিমেন্ট নেই, হিম আর ক্যাপ্টেন দুটো সেম জিনিস, তাহলে ওই জায়গা থেকে যে ভার্বটা সেটা নাম হলো ফ্যাক্টিটিভ। এগুলো গুচ্ছতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে জাহাঙ্গীরনগর যা যেই জায়গাতে এগুলো লাগবে, এগুলা মিস দেওয়ার কোনো সুযোগ নাই। এটা বিসিএস এর পর আরো হায়ার লেভেলের, ওই জায়গায় তোরে নিয়ে যাইনি আমি এখনো। ঠিক আছে? তাহলে এবার আই, এই হিম আর চেয়ারম্যান দুটো সেম জিনিস, তার মানে এই ভার্বটা তোর কি নিচ্ছে, কমপ্লিমেন্ট নিচ্ছে, তার মানে এটাকে আমরা বলবো ফ্যাক্টিটিভ। এবার বুঝছিস? জি হ্যাঁ, ভাইয়া বুঝছো? বুঝছি। না বুঝলে ক, তোর বুঝাই ছাড়বো আমি। বুঝছিস না এটা খ। বুঝছি। ভাইয়া আরেকবার বললে ভালো হতো। কোনটা আরেকবার বলবো সোনা ময়না পাখি? দুষ্টু ফ্যাক্টিটিভ বার বুঝি না রে, আরেকবার বল। আচ্ছা এবার আই রিসোপ্রোকাল। এবার আই রিসোপ্রোকাল, এগুলো একবারে তোরে গোলা খাওয়াইতেছি, দেখ গোলা খাওয়াইতেছি। এবার ভালোভাবে খেয়াল কর কি হয়েছে তোদের, দেখি কেমনে কঠিন লাগে। গুলা খাওয়াইতেছি, খালি মুখস্থ করবি আর এখনই ধরবো, এখনই ধরবো, যার নাম বলবো সে উত্তর করবা, তাতে খবর আছে। এবার আই রিসোপ্রোকালের মধ্যে প্রোনাউনের ক্লাসে আমি পড়াইছিলাম, প্রোনাউনের ক্লাসে পড়াইছিলাম ভাইয়া, ইজ আদার আর ওয়ান এনাদার। ঠিক আছে, ইজ আদার আর এটা কি, ওয়ান এনাদার। খেয়াল করবেন, ফ্যাক্টিটিভটা আরেকবার বলেন প্লিজ, ফ্যাক্টিটিভটা আরেকবার বলেন। আচ্ছা ফ্যাক্টিটিভটা আমি বলতেছি, খেয়াল কর। আমি বলছি যে ভার্বের পরে কমপ্লিমেন্ট থাকে, কমপ্লিমেন্ট, এই সেই ভার্বের নাম হচ্ছে ফ্যাক্টিটিভ, সোজা হিসাব ফ্যাক্টিটিভ। ঠিক আছে? তাহলে যে ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে সেটার নাম হলো ফ্যাক্টিটিভ। তাহলে কমপ্লিমেন্ট কি, যদি অবজেক্ট সমান সমান তার পরের অংশ যদি সেম হয়, পরের যে নাউন ওইটা যদি সেম হয়, তাহলে সেটার নাম আমরা বলি কমপ্লিমেন্ট। কি বলি? কমপ্লিমেন্ট। ঠিক আছে? তাহলে এবার আমরা যদি বলি, দেখ আমরা বললাম উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে এবার আই, এই হিমোজা ওই ক্যাপ্টেনোজা, তাহলে দুটো সেম মানুষ, যেহেতু সেম মানুষ তার নাম হলো কমপ্লিমেন্ট। এবার আই, আমি যদি বলি I gave her a pen, হার আর পেন জীবন দুটো সেম জিনিস না ভাই, হার আর পেন দুটো সেম জিনিস না, তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে কমপ্লিমেন্ট কি, যদি পরের অংশটা তার আগের অংশটা যদি সেম হয় তাহলে সেটাকে আমরা বলি কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট যদি কোনো ভার্বের পরে বসে তাহলে সেটাকে আমরা বলি ফ্যাক্টিটিভ ভার্ব। এবার বোঝা গেছে? ঠিক আছে? এবার আবার বলছি ভাইয়া তাহলে আগেরটা আরেকবার বলেন। হাইরে ময়নুল শোন, ঠিক আছে? তাহলে আরেকবার বলতেছি, কগনেট। কগনেটটা আমি কি বলছি, কগনেটটা হচ্ছে একদম সোজা। কগনেটটা আমি বলছি এই যে ভার্ব তো থাকবে, এই ভার্বের সেম রূপ যদি পরে আরেকটা এই ভার্বেরই নাউন তৈরি হয় তাহলে সেই ভার্বটাকে আমরা বলি কগনেট ভার্ব। যেমন আমি যদি বলি রান, রান থেকে আমি বললাম রেস, তাহলে রানের ভার্বের নাউন ফর্ম কি, রেস। তাহলে যে ভার্বের সেম নাউন যদি পরে বসে তাহলে ওটাকে আমরা বলি কগনেট। ঠিক আছে? যেমন বললাম ফ্লাই, ফ্লাই মানে কি ওড়া, তাহলে ফ্লাই এর পরে আমি বললাম ফ্লাইট, এই ফ্লাইটটা কি বলতো, এই ভার্বেরই এটা নাউন ফর্ম, তার মানে এটাকে আমরা বলবো কগনেট। আমি বললাম স্লিপ, স্লিপ সাউন্ড স্লিপ। এবার যদি দেখ এই স্লিপ থেকে আবার নাউন তৈরি হয়েছে কি আরেক স্লিপ, তার মানে এটার নাম হলো কগনেট। এরপর আমি যদি বলি ড্রিম, আই ড্রিমড, ড্রিম, দেখ এই ড্রিমটা হলো ভার্ব। ঠিক আছে? এই ড্রিমটা হচ্ছে ভার্ব, এই ভার্ব থেকে কি তৈরি হয়েছে, এই নাউনটা তৈরি হয়েছে, তার মানে এই ভার্বগুলোর নাম হচ্ছে বাংলায় বলি আমরা সমধাতুস আর ইংলিশে আমরা বলি কগনেট। এবার ক্লিয়ার হয়েছে?
এবার ক্লিয়ার হইছে? মাইনুল ক্লিয়ার হইছে? মাইনুল ক্লিয়ার হইছে? ও আজহারকে নাই, ও চলে গেছে মনে হয়। ও মনে হয় ঘুমিয়ে গেছে। এবার আয়। ও লিখছে জি ভাইয়া ক্লিয়ার। ওকে থ্যাংক ইউ। এবার তোমরা বুঝছো, এবার ক্লিয়ার হয়েছে? তাই এটা হচ্ছে তোমার ফ্যাক্টেটিভ আর এটা হচ্ছে কগনেট। সেম ভার্ব থেকে যখন সেম নাউনটা তৈরি হয় সেটাকে আমরা বলবো কগনেট। ঠিক আছে? আর আমরা বলবো ফ্যাক্টেটিভ কোনগুলো, যদি পরে কমপ্লিমেন্ট থাকে সেটা। এবার আশা করি আর কঠিন লাগার কথা না। ঠিক আছে? এবার আয়। এবার দেখ আমরা রিসিপ্রোকাল বলতে আমরা কি বুঝি? রিসিপ্রোকাল বলতে আমরা বুঝি ইচ আদার অর ওয়ান অ্যানাদার। তাহলে এটার নাম হলো রিসিপ্রোকাল, আমরা প্রোনাউনের মধ্যে পড়ে আসছি। ঠিক আছে? এবার যদি এবার দেখো ডিরেক্ট রাহাত কোশ্চেন থাকে যেটা কোন ভার্ব, নাম থাকে। হ্যাঁ দিবে, দেওয়ার পরে বলবে এটা কোন ভার্ব, কগনেট, ফ্যাক্টেটিভ, তো এরকম নাম থাকবে। রিফ্লেক্সিভ, হ্যাঁ এগুলো তো নাম থাকবে। এরপর রিসিপ্রোকালের নাম থাকবে, তুই টিক দিবি যেটা কোন ভার্ব। এটাই তোর কাজ, আর কোনো কাজ নাই। ঠিক আছে? এবার ইচ আদার আর ওয়ান আদার। এবার যদি তুমি খেয়াল করো ইচ আদার আর ওয়ান আদার কি, ইচ আদার হচ্ছে ইচ আদার আর ওয়ান আদারটা তুমি যদি খেয়াল করো তাহলে আমরা বলবো যে এটার নাম হচ্ছে ভাই রিসিপ্রোকাল। তাহলে যে ভার্বের পরে রিসিপ্রোকাল, তো যে ভার্বের পরে তোমার ইচ আদার বা ওয়ান আদার বসবে, রাইট? যে ভার্বের পরে তোমার ইচ আদার বা ওয়ান আদার বসবে, তাহলে সেই ভার্বটার নাম কি আসবে? তাহলে ভাইয়া রিসিপ্রোকাল। তাহলে আমি বললাম দে টু ফ্রেন্ডস লাভ ইচ আদার। ঠিক আছে? এরপর আমি বললাম 5 ফ্রেন্ডস লাভ ওয়ান অ্যানাদার। তাহলে এবার দেখ, তাহলে এই ভার্বের পরে কি বসছে? রিসিপ্রোকাল প্রোনাউন। তাহলে এবার এই ভার্বটার নাম কি হবে? তাহলে ভাই এই ভার্বের নাম হবে রিসিপ্রোকাল ভার্ব। ক্লিয়ার নি? আমি আবার বলতেছি, খেয়াল করো। আমি আবার বলতেছি, ভালোভাবে খেয়াল করো। আমি আবার বলতেছি, ভালোভাবে খেয়াল করো। আমি বলেছি যে ভার্বের পরে, রাইট, যে ভার্বের পরে তোমার নাউন বা প্রোনাউন বসে, রাইট, pronoun সরি, যে ভার্বের পরে তোমার রিসিপ্রোকাল ওয়ার্ড গুলো বসে, ইচ আদার বা ওয়ান আদার, তাহলে সেই ভার্ব গুলোকে আমরা বলবো রিসিপ্রোকাল ভার্ব, রাইট? সেগুলোকে আমরা কি বলবো? রিসিপ্রোকাল ভার্ব। এবার যদি খেয়াল করো দেখো, এরপরে আমি বলতেছি এরপর আমি বলতেছি, খেয়াল রাখো। এরপর আমি বললাম আই লাভ মাইসেলফ, আমি আমাকে ভালোবাসি। আই লাভ মাইসেলফ, বোঝা গেছে? আমি বললাম আই লাভ মাইসেলফ। এবার যদি খেয়াল করো, আমি বললাম আই লাভ মাইসেলফ, আমি আমাকে ভালোবাসি। তাহলে এটা কি রে? তাহলে বলবো ভাই এটা রিফ্লেক্সিভ প্রোনাউন, এটা তো আমরা জানি। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন যেহেতু তুমি জানো, তাহলে যে ভার্বটা রিফ্লেক্সিভ প্রোনাউন গ্রহণ করতেছে সেটাকে আমরা বলতেছি রিফ্লেক্সিভ ভার্ব, রাইট? তাহলে যে ভার্বটা তোমার রিফ্লেক্সিভ গ্রহণ করতেছে, ঠিক আছে, যে ভার্বটা তোমার রিফ্লেক্সিভ, আমি আবার বলতেছি যে ভার্বটা তোমার রিফ্লেক্সিভ গ্রহণ করতেছে, তাহলে তুমি সেটাকে কি বলবা? কি বলবো বলো তো? তাহলে এটা রিফ্লেক্সিভ ভার্ব। হ্যাঁ বন্ধু একটু আমি ক্লাস শেষ করে ফোন দিই। ওকে, এবার আসো, তাহলে আমরা এটাকে কি বলবো? আমরা সেটাকে বলবো রিফ্লেক্সিভ ভার্ব, বোঝা গেছে? তাহলে যে ভার্বের পরে, ঠিক আছে, তাহলে এবার যদি খেয়াল করো, এবার তুমি যদি খেয়াল করো কি বললাম, যে যে ভার্বের পরে তোমার রিফ্লেক্সিভ প্রোনাউনটা আসবে সেটাকে আমরা বলবো রিফ্লেক্সিভ ভার্ব, রাইট? আমি আবার বলতেছি যে ভার্বের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন আসবে রিফ্লেক্সিভ ভার্ব, যে ভার্বের পরে রিসিপ্রোকাল প্রোনাউন আসবে সেটা রিসিপ্রোকাল ভার্ব। এটা কি কঠিন না সহজ? তাহলে এবার তো বলবো ভাইয়া সহজ। হ্যাঁ, ভাইয়া reciprocal pronoun কি? তুমি একটু কানিজ, তুমি তো ক্লাস করো না, তুমি বেশি বেশি এভাবে ক্লাস মিস দিতে থাকো, ইনশাআল্লাহ আমরা আশাবাদী তুমি সব বুঝে যাবে। ঠিক আছে? এটা প্রোনাউনের ক্লাস আছে, প্রোনাউনের ক্লাসটা দেখে নিও। এবার আসেন, তাহলে রিসিপ্রোকাল আমি বললাম না, রিসিপ্রোকাল মানে ইচ আদার ওয়ান আদার, এটা প্রোনাউনের মধ্যে পড়েছিলাম। তো যে ভার্বটা ইচ আদার ওয়ান আদার গ্রহণ করে সেটাকে আমরা বলবো রিসিপ্রোকাল ভার্ব। ঠিক আছে? তাই ইচ আদার ওয়ান আদার নাম হচ্ছে রিসিপ্রোকাল। রিসিপ্রোকাল মানে হচ্ছে পারস্পরিক প্রতিক্রিয়াশীল, রাইট? মাইনুল লিখছে যে ভাইয়া খুবই সহজ। মাইনুল থ্যাংক ইউ সো মাচ। এবার খেয়াল করো, এই যে দেখো রিসিপ্রোকাল, দে লাভ ইচ আদার, দে হেল্প ওয়ান অ্যানাদার, দা থ্রি বয়েজ হেট ওয়ান অ্যানাদার। তাহলে কোনো কথা নাই, ইচ আদার আছে, ওয়ান অ্যানাদার আছে, আর কোনো মাপ আছে? তাই এগুলো রিসিপ্রোকাল ভার্ব। এবার আসো রিফ্লেক্সিভ ক্রিয়া, দেখো আই ওয়াশড মাইসেলফ, আই কিলড হিমসেলফ, ওকে, দে হ্যাভ ডান ইট বাই দেমসেলফ। তার মানে এগুলো পরে সবগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, দ্যাটস ওয়াই এই ভার্বগুলোকে আমরা বলতেছি রিফ্লেক্সিভ ভার্ব। এবার চলে আসো, এবার চলে আসো, জয় বাংলা জয় বঙ্গবন্ধুতে চলে আসছি আমরা। ঠিক আছে? এবার যদি দেখো, এতক্ষণ আমরা ফাইনাইট ভার্ব পড়তেছিলাম, রাইট?
এবার আমরা পড়বো নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে? তাহলে এবার আমরা পড়বো নন ফাইনাইট ভার্ব। যে নন ফাইনাইট ভার্বকে আবার আমরা তিন ভাগে ভাগ করতে পারি, তাই না? একটা ইনফিনিটিভ, একটা জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল, রাইট? আমি আবার বলতেছি তিন ভাগে ভাগ হবে, একটা ইনফিনিটিভ, একটা জিরান্ড বা পার্টিসিপল, এই তিনটা ভাগ। এবার আসো ইনফিনিটিভটাকে তিন ভাগে ভাগ করা যায়। একটা আমরা বলি বিয়ার ইনফিনিটিভ, একটা বলি টু প্লাস ইনফিনিটিভ, সেটাকে প্রেজেন্ট ইনফিনিটিভ অনেকে বলে, ওকে, আবার অনেকে টু ইনফিনিটিভ বলে, আর একটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ, ঠিক আছে? এবার খেয়াল করো, তাহলে এই নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে শুধু ইনফিনিটিভ, একটা জিরান্ড, আর একটা হচ্ছে পার্টিসিপল। এই পার্টিসিপলের আবার তিন ভাগ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। বোঝা গেছে? তাহলে এই ভাগগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের সাথে আইএনজি, জিরান্ড মানেও ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল মানে ভি থ্রি ফর্ম, এটা আমরা জানি, পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভি থ্রি, এটাও আমরা জানি, রাইট? তাহলে আমরা এখন দেখো, এই যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি, এটাও অ্যাডজেক্টিভ, আবার এই যে পাস্ট পার্টিসিপল এটাও অ্যাডজেক্টিভ। তাই দুটো অ্যাডজেক্টিভের মধ্যে কিন্তু আবার ডিফারেন্স আছে, তুমি ইচ্ছা মতো এটাকে ব্যবহার করতে পারবা না। যেমন আমরা বলি এগুলো ভালোভাবে শোনো, আর আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো কিচ্ছু সাত জন্ম শোনো নাই, কিন্তু এগুলো ফরজ। সাত জন্ম শোনো নাই কিন্তু এগুলো ফরজ। আমি আবারও বলতেছি, এগুলো সাত জন্ম শোনো নাই কিন্তু এগুলো না জেনে পরীক্ষা হলে যাওয়া মহাপাপ, কবিরা গুনাহ, ঠিক আছে? তাহলে আমি আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমি বললাম ভার্বের সাথে আইএনজিটাও অ্যাডজেক্টিভ, যেটা আমরা প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলি। তাহলে আমরা কি বলি, এই যে মাইনুল দাগ দিও না, সোনা ময়না পাখি, দাগ দিও না, দাগ যে দেয় তার নাম উঠে, ঠিক আছে? তুমি যে মনে করো তুমি শুধু নিজের সুবিধার জন্য দাগ দিচ্ছ, ব্যাপারটা এরকম না শোনা, হ্যাঁ? তুমি আর দাগ দিও না। এবার খেয়াল করো ময়না পাখি, এবার যদি দেখো, তাহলে আমরা বলতেছি ইনফিনিটিভ মানে কি আমরা দেখবো আজকে, এরপর জিরান্ড দেখবো, পার্টিসিপল দেখবো। পার্টিসিপলের মধ্যে আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব, যে আমরা জানি যে পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, রাইট? আমি আবার বলতেছি, আমরা জানি পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ। তো যেহেতু আমরা জানি পার্টিসিপল মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে কি ভার্বের সাথে আইএনজিটাও অ্যাডজেক্টিভের কাজ করে, আবার ভি3টাও অ্যাডজেক্টিভের কাজ করে। যেমন আমরা বলি বোরিং, আমরা বলি বোর্ড, দুটো অ্যাডজেক্টিভ। আমরা বলি বোরিং, আমরা বলি বোর্ড, দুটো অ্যাডজেক্টিভ। তার মানে তুমি কোথায় বোরিং ব্যবহার করবা, কোথায় বোরিড ব্যবহার করবা, রাইট? বোর্ড ব্যবহার করবা। এরপর আমরা বলি ক্রাইং, রাইট? তাহলে এবার আসো, ক্রাইংটা কি? অ্যাডজেক্টিভ। আবার ক্রাইড, ওটাও অ্যাডজেক্টিভ। আমরা বলি বার্নিং, অ্যাডজেক্টিভ। বার্নড, ওটাও অ্যাডজেক্টিভ। আমরা বলি এক্সাইটিং, অ্যাডজেক্টিভ। এক্সাইটেড, এটাও অ্যাডজেক্টিভ। তার মানে এই আইএনজি যুক্ত তুমি যেটা দেখতেছো ওইটাও অ্যাডজেক্টিভ। আবার তুমি যখন আইএনজি যুক্ত যখন দেখতেছো সেটাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ। আবার তুমি যখন ভি3টার কথা বলতেছো এক্সাইটেড, ওইটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে এটার মধ্যে যে বিশাল একটা প্যাচ আছে, যেটা পরীক্ষায় পড়ে অহরহ, রাইট? আমরা পরীক্ষায় দেখেছিলাম, গত বছরের পরীক্ষায় পড়েছিল এম্বারেসিং সিচুয়েশন। কেন ভাই? এম্বারেসিংটাও তো অ্যাডজেক্টিভ, আবার এম্বারেসটাও তো অ্যাডজেক্টিভ। তাহলে আমি এম্বারেসিংটাই কেন দিব, এম্বারেসটা কেন দিব না? তার মানে এগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় হুবহু এই জায়গা থেকে কোশ্চেন ছিল। তার মানে এগুলোকে স্কিপ করে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, তোমাকে ডিটেইলসটাই পড়তে হবে। আর আজকের ক্লাসটা হচ্ছে ওই ডিটেইলস এর উপরেই, ঠিক আছে? এবার খেয়াল করো, ইনফিনিটিভ মানে কি? তাহলে ভাইয়া ইনফিনিটিভ মানে সোজা বাংলা ভাষায় যদি বলি, যেটা নাউনের কাজ করে। নাউনের কাজ করে মানে ভাইয়া, তাহলে ভাইয়া এটা সাবজেক্ট হিসেবে বুঝতে পারে, এই জন্য নাউনের কাজ করে। যে আচ্ছা ঠিক আছে ভাইয়া, আর ইনফিনিটিভের ব্যবহার কি কি আছে? ইনফিনিটিভের ব্যবহারটা আছে সোজা বাংলা ভাষায় আমরা যদি বলি, যখনই তয়কারে তের ব্যবহারটা করো, ওটা ইনফিনিটিভের ব্যবহার। তাহলে ভাই তয়কারে তে বলতে আমরা বলি না এই ওই কই যাস, বলে ভাইয়া খাইতে। কি বলো? খাইতে। তার মানে তুমি কি বলবা? টু ইট। ভাইয়া আমি যাচ্ছি সাঁতরাইতে। ও আচ্ছা সাঁতরাইতে, তয়কারে তে। তাহলে সাঁতরাইতে মানে কি? টু সুইম। বোঝা গেছে? তাহলে এবার আসো, ভাইয়া কই যাও, বলে ভাইয়া খেলতে যাই। কই যাই? আমি খেলতে যাচ্ছি যাই। তার মানে মরিতে। কি? তে করে তে, তয় করে তে। তাহলে এবার আসো খেলতে, তার মানে কি? এই যে ভার্ব আসছো, এই যে খেলতে বললা, তার প্রতিটার আগে টু আসবে। তাহলে টু প্লে, টু সুইম, টু ইট, টু গো, যতগুলা বলবা তয়কারে তের ব্যবহারটা আসবে। তো এটার যে তিন প্রকার আছে, বিয়ার ইনফিনিটিভ, প্রেজেন্ট ইনফিনিটিভ এবং পারফেক্ট ইনফিনিটিভ, এটা আমরা আগে একটু দেখে আসি। এবার আসো, তাহলে বিয়ার ইনফিনিটিভ কি? স্ক্রিন দিয়ে ভালো মতো খেয়াল করো, বিয়ার ইনফিনিটিভটা কি? তো বিয়ার ইনফিনিটিভটার দিকে তুমি যদি খেয়াল করো, ওকে, আমি এটা বুঝিনি তাই ঠিক আছে মানে নো প্রবলেম, কোনো সমস্যা না, এটা কোনো সমস্যা ভাইয়া না। দাগটা মুছে দেন। জি ভাই, আমি মোছার চেষ্টা করতেছি।
গেছে বুঝছি। ঠিক আছে, এবার আসো হুম এবার আসো তাহলে বিয়ার ইনফিনিটিভটা আমরা আগে ভালো মতো একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে বিয়ার ইনফিনিটিভটা আমরা একটু ভালো মতো বুঝবো। এবার যদি তুমি খেয়াল করো তাহলে বিয়ার ইনফিনিটিভটা কি, তাহলে বিয়ার ইনফিনিটিভটা হচ্ছে যেখানে তোমার টুটা উজ্জ্ব থাকবে, সোজা বাংলা কথা। তাহলে এবার আসো যেখানে তোমার টুটা উজ্জ্ব থাকবে সেটাকে আমরা বলবো বিয়ার ইনফিনিটিভ। তাহলে টু উজ্জ্ব থাকবে মানে ভাইয়া, তো আমরা জানি একটা ভার্বের পরে একটা ভার্ব বসলে নরমালি আমরা টু যুক্ত করি, ওই টুটা আমরা যুক্ত করব না, ওটা উজ্জ্ব থাকবে, তুমি ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তাই যেহেতু তুমি ব্যবহার করতে পারতেছো না, দ্যাটস ওটাকে আমরা বলতেছি উজ্জ্ব। এমন তুমি যদি দেখো যে এই যে উজ্জ্বর কথাটা, তাহলে কোন কোন ভার্ব গুলো এরকম উজ্জ্ব গ্রহণ করে, ঠিক আছে? তাই কোন কোন ভার্ব গুলো উজ্জ্ব গ্রহণ করে সেই জায়গাটাতে আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে প্রথম কথা হচ্ছে দেখেন ভাইয়া, আমার যে মডেল অক্সিলারি যেগুলো আছে মাস্ট, ক্যান, কুড, উইল, উড, মে, মাইট, নিড নট, এগুলো পরে বিয়ার ইনফিনিটিভ বসে। তা বিয়ার ইনফিনিটিভ মানে ভাইয়া, বিয়ার ইনফিনিটিভ মানে ওই যে টুটা তুমি আর ব্যবহার করতে পারবে না। তাহলে আমরা বলি নো ম্যান ক্যান লিভ অ্যালোন, আমরা বলি না এই তুমি যে মডেল অক্সিলারিজ গুলো আছে এই মডেল অক্সিলারিজ গুলোর পরে কিন্তু তুমি ভার্বের বেস ফর্মটা ইউজ করবা। ও আচ্ছা তাই নাকি, কেন ইউজ করব? ইউজ করার কারণটা হচ্ছে ভাইয়া তোমার টু এর পরে এমনি বেস ফর্মটা ইউজ হয়, তো যেহেতু তুমি টুটা লিখতে পারবা না কারণ এটা বিয়ার ইনফিনিটিভ, দ্যাটস ওয়াই এর পরে ভার্বের বেস ফর্মটা ইউজ করো, রাইট? তাহলে আমরা বলছি ক্যান লিভ, আল্লাহ ক্যান এর পরে আমি ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, ইয়েস তুমি ভার্বের বেস ফর্ম ইউজ করবা। কেন ইউজ করবা? কারণ এটা বিয়ার ইনফিনিটিভ, তোমার টুটা লেখার কোনো ক্ষমতা নাই, এজন্য বলবা নো ম্যান ক্যান লিভ অ্যালোন, রাইট? নো ম্যান ক্যান লিভ অ্যালোন, বোঝা গেছে? তাই এই জন্য ক্যান লিভ আসছে। এরপর যদি খেয়াল করো মেট এবং লেট, এবার খেয়াল করো মেক এবং লেট এগুলো কজেটিভ ভার্ব গুলো আছে না, এই কজেটিভ ভার্ব গুলোর পরে দেখবা যে তুমি ভার্বের বেস ফর্মটা ইউজ করো, রাইট? ঠিক আছে, আচ্ছা এবার যদি খেয়াল করেন আহ এবার যদি খেয়াল করেন বিয়ার ইনফিনিটিভ, বিয়ার বিয়ার ওই যে লেখা আছে দেখেন হেডলাইন। আচ্ছা এবার যদি খেয়াল করেন দেখেন মেক লেট এরপরে অবজেক্ট যদি চলে আসে, রাইট? এরপর অবজেক্ট যদি চলে আসে তাহলে আমরা এটাকে বলবো বিয়ার ইনফিনিটিভ, ঠিক আছে? এবার যদি দেখেন এই যে মেকের পরে আপনার চলে আসছে নাউন বা প্রোনাউন, ঠিক আছে? মেকের পরে কি চলে আসে? নাউন বা প্রোনাউন। এরপরে দেখেন ভার্বটা চলে আসে, তো এই ভার্বটাকে আমরা কি বলি? আমরা বলি ভার্বের বেস ফর্ম। কি বলি? ভার্বের বেস ফর্ম, বোঝা গেছে? তাহলে এরপরে যে ভার্বটা আসে সেই ভার্বকে আমরা বলি ভার্বের বেস ফর্ম। এই যে তুমি যে বলতেছো এটাকে আমরা বলতেছি ভার্বের বেস ফর্ম, এই যে ভার্বের বেস ফর্মটা কেন বলতেছো? তাহলে ভাইয়া এখানে টুটা তুমি কোনোভাবে লিখতে পারবে না, টুটা লিখতে পারবে না, ঠিক আছে? আমরা বলি একটা ভার্বের সাথে আরেকটা ভার্ব আসলে টু লিখতে হয়, এই টুটা তুমি এখানে লিখতে পারতেছ না। বলতেছি আমরা যে এখানে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়, ঠিক আছে? তাহলে ভার্বের বেস ফর্ম ব্যবহার হয়, ঠিক আছে? কারণটা কি? এটাকে আমরা বলতেছি বিয়ার ইনফিনিটিভ। ওই সময়য়া কানে তুলে দিও না, ভালো করে শোনো কি বলতেছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমরা কি বলবো? আমরা বলবো বিয়ার ইনফিনিটিভ, বোঝা গেছে? এবার আপনি যদি খেয়াল করেন তাহলে দ্যাটস ওয়াই মেক লেট এরপরে অবজেক্ট বসলে এরপরে আমরা বলি ভার্বের বেস ফর্ম, কারণটা এটার নাম হচ্ছে বিয়ার ইনফিনিটিভ, বোঝা গেছে? এরপরে খেয়াল করেন এরপরে পরের অংশ যদি আমরা খেয়াল করি, দেখেন পরের অংশ কি কি বলতেছে। পরের অংশে দেখেন আমরা প্রিফার এরপর ডট ডট রেদার দেন, প্রিফার ডট ডট রেদার দেন, এরপরে যখন আপনার আসবে ভার্ব সেটাকে আমরা বলবো বিয়ার ইনফিনিটিভ। এই যেমন আই প্রিফার টু ডাই রেদার দেন বি ইনসাল্টেড, নট টু বি ইনসাল্টেড। এখানে টু লিখতে পারবে না। তুমি যদি চিন্তা করো ভাইয়া টু ডাই আছে, তা টু এর পরে ভার্ব, দেন এর পরে টু এর পরে ভার্ব লিখবো, তুমি লিখতে পারবে না, ঠিক আছে? টু এর পরে লিখতে পারবে। তুমি যদি মনে করো প্রিফারের পরে টু ডাই আছে আর মাপ নাই ভাইয়া, প্যারালেল স্ট্রাকচার ফলো করব, তাহলে আগে 2 + v1 আমি পরেও বলবো 2 + v1, এটা হবে না, এটা তুমি আর বলতে পারবে না। তাহলে তুমি কি বলবো? আই প্রিফার টু ডাই, রাইট? আই প্রিফার টু ডাই রেদার দ্যান বি ইনসাল্টেড। কেন? কারণ আমরা জানি প্রিফার ডট ডট রেদার দ্যান এর পরে বিয়ার ইনফিনিটিভ বসে, অর্থাৎ আপনার এখানে টুটা আপনি কোনোভাবে লিখতে পারবেন না, ভার্বের বেস ফর্মটা ইউজ করতে হবে। এরপর আমরা বলি হ্যাড বেটার, উড রেদার, এগুলো পরে বিয়ার ইনফিনিটিভ মানে কি? ভার্বের বেস ফর্ম। এই যে হ্যাড বেটার গো, ওই আবার আপনি হ্যাড বেটার যে শুধু বেটারও বলতে পারবেন, আপনি এভাবে বলতে পারবেন উই বেটার চেক, ঠিক আছে? তো এই বিয়ার ইনফিনিটিভটা কি বোঝা গেছে নাকি প্রবলেম আছে বলো? ভাই 70% ওই 70% কোন জায়গায় ল্যাকিংস তোর মনে হচ্ছে 30% সেটা আগে বল। কেমন জানো মানে সবকিছুই ভাইয়া এই 50% হয়েছে। অভিনয় না করে ভালো করে বোঝ, স্যার অভিনয় না করে তোদের হচ্ছে একটা জ্বর বুঝছি চলে আসছে। ভাইয়া। উদয় জ্বর, স্যার উদয় জ্বর কি মানসিক সমস্যা, যে ভাইয়া মনে হয় সামনাসামনি বুঝাইলে আমি মনে হয় বুঝে যাইতাম, ঠিক আছে? স্যার এটা বল। এই লেখাগুলো আপনার শিটে আছে না? জি না ভাইয়া, শীটে দেওয়া থাকবে কেন? শীট তো প্র্যাকটিস শীট।
তাহলে লেখাগুলো কোথায় পাবো স্যার? কে তোমার নাম কি? স্ক্রিনশট দেখ। জাহিদা আমি। জাহিদা, তুমি কি নতুন? বোন আমার কলিজার টুকরো, তুমি জানো না এগুলো পিডিএফ সহ সবকিছু এটা আমাদের গ্রুপে দেওয়া থাকে। ওকে স্যার। হ্যাঁ, একটা কথা কয়বার কইতে হয়, আমি কোনোভাবে রাগ করব না। তোমরা যতই আমাকে রাগ করার চেষ্টা করো, তোমরা যে মনে করতেছো ভাই রাগ করে ক্লাস থেকে চলে যাবো, না ভাই, আজকে অনেক খুশি খুশি লাগতেছে। ঠিক আছে, কোনোভাবে যাই যে সম্ভব না। তোমরা যত আমাকে রাগানোর চেষ্টা করো, আমি রাখবো না, কারণ আমি জানি এটা গ্রুপে ভিডিও দেওয়া থাকে, আবার এই পিডিএফটাও দেওয়া থাকে। এই নাউনের পিডিএফ আছে গ্রুপে, প্রোনাউনের পিডিএফ আছে গ্রুপে, অ্যাডজেক্টিভের পিডিএফ আছে। তোমরা বারবার আমাকে ফোন দিয়ে বলো যে ভাইয়া ওই পিডিএফটা দিয়েন তো গ্রুপে। তো তোমরা তো জানো না ফেসবুকটা কিভাবে চালাইতে হয়, বাট কিভাবে জানো কিভাবে মেসেঞ্জার ভাই চালায়। নামাইতে জানি। ঠিক আছে, তো এগুলো একটু ফাজলামো বাদ দিয়ে একটু ভালো করে একটু ব্রেন টেন খাটায়। তোমরা যতই রাগ করানোর চেষ্টা করো, আমাকে রাগ করাতে পারবা না, ঠিক আছে? ভাইয়া রাগ হলে কিন্তু সেই দেখায়। ঠিক আছে, আচ্ছা এবার লক্ষ্য রাখো। তাহলে এটা একটু বাসায় দেখে নিও, ঠিক আছে? এরপরে যদি প্রবলেম হয় তাহলে তো বাসায় রাখলে সামনের ক্লাসে যাচ্ছি, যার যেখানে প্রবলেম হবে সেটা দেখাই দেবো, ঠিক আছে? এবার আসো, তাহলে এটা তোমরা একটু দেখো। এরপরে আসো, এরপরে এই যে এই ওয়ার্ড গুলো আজকে অবশ্যই রাতে মুখস্থ করবা। এই ওয়ার্ড গুলো অবশ্যই মুখস্থ করবা। কোনগুলো মুখস্থ করবা? লার্ন, ফোন, হোপ, ঠিক আছে, এক্সপেক্ট। এগুলোর পরে যে ভার্বটা হবে সেটার পর টু এর পরে ভার্বের বেস ফর্মটা হবে। অ্যাডভাইস, রিমাইন্ড, ইনস্ট্রাক্ট, টেল, এরপরে অবজেক্ট, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্মটা হবে। ওকে, এবার আসো সিম, অ্যাপিয়ার, এরপরে টু হ্যাভ প্লাস ভি3 হবে, ঠিক আছে? এবার চিন্তা করো সে, সাপোজ, থিংক, এরপরে টু হ্যাভ প্লাস ভি3 অথবা টু হ্যাভ বিন প্লাস ভি3 হবে। এগুলো মুখস্থ করতে হবে। শীতের এক লাগার এগুলা পড়লে চান্স হবে না, ওইগুলা পড়লে চান্স হবে না। খেয়াল করো কি কি বলছি এখানে, এটা মুখস্থ করতে হবে। দেখো শীটে কোনো জায়গায় লেখা নেই যে কোনগুলো অবজেক্ট নেয় কোনগুলো অবজেক্ট নেয় না। এগুলো সবগুলো ট্রানজিটিভ ভার্ব। অ্যাডভাইস, রিমাইন্ড, ইনস্ট্রাক্ট, টেল, তাহলে ট্রানজিটিভ ভার্ব মানে 100% এরপরে তোমাকে অবজেক্ট দিতে হবে। আর অবজেক্টের পরে যে ভার্বটা আসবে সেই ভার্বটাকে আমরা বলবো টু প্লাস ভার্বের বেস ফর্ম। আর এই যে লার্ন, ফোন, হোপ, এক্সপেক্ট, ঠিক আছে, এগুলো ডিরেক্ট ভার্ব নেবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। বোঝা গেছে? এবার সিম, অ্যাপিয়ার, এগুলোর পরে টু হ্যাভ প্লাস ভি3 হবে, ঠিক আছে? মানে আমরা বলবো পারফেক্ট ইনফিনিটিভ। এই সিম আর অ্যাপিয়ার, অন্য কোনগুলো না, সিম আর অ্যাপিয়ার নিবে। যত পরীক্ষায় পাবি সবাই সিম আর অ্যাপিয়ার দিয়ে, ঠিক আছে? এবার সে, সাপোজ, থিংক, এই তিনটা না, এই তিনটা আবার তো টু হ্যাভ প্লাস ভি3ও নিতে পারে, আবার টু হ্যাভ বিন প্লাস ভি3টাও নিতে পারে, ঠিক আছে? এবার এই যে ওয়ান্ট এর পরে যে ভার্বটা আসবে আপনি বলবেন টু প্লাস ভার্বের বেস ফর্ম। থিংস আসলে আপনি বলবেন ভি3, পারসন আসলে আপনি বলবেন টু প্লাস ভি1, ঠিক আছে? তো এই জিনিসটা আপনি একটু খেয়াল করবেন। আমি আবার বলতেছি দেখ, লার্ন, ফোন, হোপ, এক্সপেক্ট, এরপরে বসবে টু প্লাস ভার্বের বেস ফর্ম। অ্যাডভাইস, রিমাইন্ড, ইনস্ট্রাক্ট, টেল, এরপরে আপনি বলবেন অবজেক্ট, এই অবজেক্টের পরে আপনি বলবেন টু প্লাস ভার্বের বেস ফর্ম। সিম, অ্যাপিয়ার, এই দুটো ভার্ব অলওয়েজ আপনার টু হ্যাভ প্লাস ভি3 নেবে। কি নেবে? টু হ্যাভ প্লাস ভি3 নেবে। সে, সাপোজ, থিংক, এগুলোর পরে টু হ্যাভ প্লাস ভি3 অথবা টু হ্যাভ বিন প্লাস ভি3 নেবে। আমি আবার বলতেছি টু হ্যাভ প্লাস ভি3 অথবা টু হ্যাভ বিন প্লাস ভি3। তাহলে ভাই এটা কি? টু হ্যাভটা হচ্ছে আপনার অ্যাক্টিভ, রাইট? টু হ্যাভটা হচ্ছে অ্যাক্টিভ, আর টু হ্যাভ বিনটা হচ্ছে প্যাসিভ। বোঝা গেছে? টু হ্যাভ বিনটা হচ্ছে প্যাসিভ। তাহলে এটা যদি সাবজেক্ট সামনে যদি অ্যাক্টিভ সাবজেক্ট থাকে তাহলে আমরা অ্যাক্টিভ ব্যবহার করব, সামনে যদি প্যাসিভ সাবজেক্ট থাকে তাহলে আমরা প্যাসিভ সাবজেক্ট ব্যবহার করব। আর ওয়ান্টের ক্ষেত্রে আমি বলেছি ওয়ান্টের পরে যে ভার্বটা হবে সেটাকে আমরা বলবো টু প্লাস ভি1। আর যদি থিংস থাকে তাহলে আমরা সেটাকে বলবো ভি3। আর পারসন যদি চলে আসে, পারসনের পরে আমরা বলবো টু প্লাস ভার্বের বেস ফর্ম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কাহিনী, ঠিক আছে? তাহলে এটা তোমরা কি করবা, সামনে দিন আমাকে মুখস্থ দিবা, সামনে দিন মুখস্থ দিবা। আর যেদিন এই যে সামনে বৃহস্পতিবারে যাচ্ছি না, একটাও কারো ইনশাল্লাহ মাটিতে মার পড়বে না, জানোই তো ভাইয়ের একটু হাত বেশি চলে মুখের চাইতে। তো সুতরাং এগুলো আমি মুখস্থ ধরবো এবং এটা আমি সবার 100% মুখস্থ চাই, কবিতার মতো, রাইট? আমি কবিতার মতো এটা মুখস্থ চাই। গট ইট? এরপর খেয়াল করো, এরপরে আরেকটা চার্ট দেখতে পাচ্ছ, দেখো হিয়ার, ইমাজিন, মিট, ক্যাচ, সি, ওয়াচ, নোটিশ, এরপরে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? এরপরে হচ্ছে অবজেক্ট, খেয়াল করো। তাহলে এরপরে হচ্ছে অবজেক্ট। এবার দেখো হিয়ার, ইমাজিন, মিট, ক্যাচ, সি, ওয়াচ, নোটিশ, এরপরে তোমার অবজেক্ট বসবে, এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে।
আর busy আর would এই দুটো অ্যাডজেক্টিভ, এরপরে আপনার ভার্বের সাথে আইএনজি বসবে। এবার আসেন, ইট ইজ নো গুড, নো ইউজ, উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, এরপরে ভার্বের সাথে আইএনজি বসবে। এবার আসো কতগুলো ভার্ব আছে ডিরেক্ট ভার্ব নেবে, ডিরেক্ট আইএনজি বসবে, যেমন অ্যাভয়েড, কনসিডার, ডিসলাইক, এনজয়, ফিনিশ, মাইন্ড, মেনশন, পোস্টপোন, সাজেস্ট, এগুলোর পরে ডিরেক্ট তুমি ভার্বের সাথে আইএনজিটা ব্যবহার করবা। ঠিক আছে, এবার আসো লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, কমিটেড টু, অ্যাকুস্টম টু, অবজেকশন টু, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি তুমি নিবা। তাহলে এবার আসো নরমালি আমরা কি বলি, নরমালি আমরা বলি টু এর পরে আপনার নরমালি আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করি। খেয়াল করেন স্ক্রিনের দিকে, টু এর সাথে যে টু, এই টু এর সাথে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করি, রাইট? তাহলে টু এর পরে আমরা বলি ভার্বের বেস ফর্ম, ভার্বে কি বলি, বেস ফর্ম। এবার যদি খেয়াল করো তাহলে টু এর সাথেও কতগুলো ভার্বের সাথে আইএনজি হতে পারে, এগুলো ব্যতিক্রম। ব্যতিক্রম কোনগুলো? যে লুক ফরওয়ার্ড টু এর সাথে টু আছে, উইথ এ ভিউ টু এর সাথে টু আছে, কমিটেড সাথে টু আছে, অ্যাকুস্টম টু এর সাথে টু আছে, অবজেকশন টু এর সাথে টু আছে, এগুলো পরে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে নরমালি টু এর সাথে আমরা বলি ভার্বের বেস ফর্ম, তো ভার্বের বেস ফর্মের ব্যবহারটা এমন। এবার আসেন নরমালি যত প্রিপজিশন আছে, টু বাদে যতগুলো প্রিপজিশন আছে, সবগুলো প্রিপজিশনের পরে, আমি আবার বলতেছি, সবগুলো প্রিপজিশনের পরে, সবগুলো প্রিপজিশনের পরে আপনি ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করবেন, রাইট? তাহলে সবগুলো প্রিপজিশনের পরে আপনি কি যুক্ত করবেন? আপনি ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করবেন, মনে থাকে যেন। তাহলে নরমালি সবগুলো প্রিপজিশনের পরে আপনি ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করবেন। টু বাদে, টু এর পরে হবে ভার্বের বেস ফর্ম। ব্যতিক্রম কোনগুলো? ব্যতিক্রম গুলো হচ্ছে লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, কমিটেড টু, অ্যাকুস্টম টু, অবজেকশন টু, এগুলোর পরে আপনি ভার্বের সাথে আইএনজিটা যুক্ত করবেন। ক্লিয়ার? ক্লিয়ার? কত পার্সেন্ট ক্লিয়ার? 40%। ক্লিয়ার। কত ভাই পার্সেন্ট? 90%। ভাই অল ক্লিয়ার। ভাই ওই যে প্রিপোজিশন লেখছে নাকি বোঝেন, আপনিও বোঝেন? তুই বুঝছিস তো নাকি? বুঝছি তো, মুখে মুখে তাহলে বলছেন। হয়েছে, এটা তো লেখারই কথা ছিল না, মাউস দিয়ে তারপরে কষ্ট করে তোর একটু লিখে দিলাম। ভাই তো কষ্ট করে লেখছে আমাদের জন্য। চাইনিজ ভাষায় লেখ, এবার বুঝছিস? জি ভাই, ক্লিয়ার? অল ক্লিয়ার। ক্লিয়ার ভাই। ওকে, এবার আয়, তাহলে আমরা ইনফিনিটিভ আর জিরান্ডের কতগুলো ভার্বকে দেখছি, এটা আমি সামনের দিন মুখস্থ চাই তোমার, ঠিক আছে? এবার আয়, এবার এবার খেয়াল কর, এবার খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো। রাহাত, এটা মনোযোগ দে, বলে যে শোনা রাহাত, এটা মনোযোগ দে। এবার আসো, এবার তুমি যদি খেয়াল করো, এবার তুমি যদি খেয়াল করো, তাহলে আমরা এই কয়টা জিনিস দেখছি আজকে। তাহলে আজকে কি কি পড়ছি আগে এটা তোমাদের বলি। তাহলে আমি আজকে ভার্ব দিয়ে শুরু করছি, তাহলে ভার্বে ফাইনাইট আর নন ফাইনাইট ভাগ দেখাইছি। ফাইনাইট ভার্বের মধ্যে কয়টা ভাগ আছে ওইটা দেখাইছি, রাইট? ফাইনাইট ভার্বের মধ্যে কয়টা ভাগ আছে ওইটা দেখাইছি। তারপর আমি দেখাইছি ভাই ট্রান্সিটিভ আর ইনট্রান্সিটিভ, ট্রান্সিটিভ দেখাইছি, ইনট্রান্সিটিভ দেখাইছি, ইনট্রান্সিটিভ কতগুলো ঝামেলা হয় এগুলো দেখাইছি। এরপর দেখাইছি যে ইনট্রান্সিটিভের মধ্যে পরীক্ষায় কতগুলো ইম্পর্টেন্ট আসে। তাহলে পরীক্ষায় আসে কি কি, তাহলে আমরা ওইগুলো আমরা দেখেছি যে এইগুলো আবার আসে, কগনেট আসে, কগনেটটা অনেক ঝামেলা করে, আমরা কগনেটটা দেখছি। এরপর আমরা রিফ্লেক্সিভ দেখছি, রিফ্লেক্সিভ ভার্ব দেখছি, এরপর আমরা দেখছি রিসিপ্রোকাল ভার্বটা দেখছি, রাইট? এরপরে আমরা চলে আসছি যে নন ফাইনাইট ভার্বে, নন ফাইনাইট ভার্বের ইনফিনিটিভ অংশটা আমরা দেখলাম, যে ইনফিনিটিভে বিয়ার ইনফিনিটিভটা কিভাবে হয়, ঠিক আছে? এরপর একটা চার্ট পেয়েছি, ওই চার্টটা আপনারা মুখস্থ করবেন কিভাবে উত্তর করতে হবে। এরপরে আমরা ভার্বের সাথে আইএনজিটা দেখেছি, রাইট? তো আমরা এতখানি আজকে দেখেছি। এরপর আসেন, আর কি পড়াবো? জি ভাই পড়ান। আজকে পড়ান পড়ান পড়ান। আজকে ভাই আপাতত বাদ দেন। ওকে, ঠিক আছে, পড়াচ্ছি, এই খেয়াল কর, খেয়াল কর, পড়, আর আধা ঘন্টা পর, 2 ঘন্টা তো হয়নি এখনো। এ ভাই আর একটু পর, আমি মনে করি সমস্যা হচ্ছে না, সমস্যা হলে পোলাপান ধুরমুর ধুরমুর করে কমে যাইতো। তার মানে ওইরকম দুই একজন ওইরকম জায়গায় স্টেবল আছে, তার মানে তোরা ভালো বুঝতেছিস, বাট তোরা আমার সাথে দুষ্টামি করতেছিস। আল্লাহ পাপ দিবে রে, আল্লাহ পাপ দিবে। এবার আয়, গুনাহ হবে। ঠিক আছে, আল্লাহ পাপ দিবে, শোনা, টিচারের দোয়া কবুল হয়, এগুলো কথা বলতে হয় না। এবার আয়, এবার আয়, এবার আমরা দেখবো যে পার্টিসিপলটা আমরা কিসে কাজ করে। তাহলে ভাইয়া পার্টিসিপলটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভে কাজ করে। কিসে কাজ করে? অ্যাডজেক্টিভ। তো এই পার্টিসিপলের ক্ষেত্রে আমরা দেখেছি, পার্টিসিপলের ক্ষেত্রে আমরা দেখেছি তাহলে এটা অ্যাডজেক্টিভে কাজ করে। তাহলে পার্টিসিপল কয় প্রকার ভাইয়া? 3 প্রকার। একটা হচ্ছে প্রেজেন্ট অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। এরপর আমরা দেখেছি যে পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল। আরেকটা আমরা দেখেছি পারফেক্ট পার্টিসিপল। ভাই ঘোলা ঘোলা দেখায়। তোর এমবির সমস্যা বেটা, যত সমস্যা সব তোর। ঠিক আছে ভাই, ঠিক আছে তো ভাই। তাহলে এবার আয়, তাহলে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল কর, এটা পরে শুনি দেব, দেখ
প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, এই প্রেজেন্ট পার্টিসিপলটা কি? আমরা বলছি ভাই ভার্বের সাথে আইএনজি। পাস্ট পার্টিসিপলটা কি? ভি3, বা আমরা বলি পাস্ট পার্টিসিপল, তাই তো, পিপি। আর একটা বলি পারফেক্ট পার্টিসিপল, এটা আমরা বলি হ্যাভিং প্লাস ভি3। এগুলো সবগুলো নন ফাইনাইট, তাই না? এবার তার মানে কি, এটা যেহেতু পার্টিসিপল তার মানে কি এটাও অ্যাডজেক্টিভ। এবার এটা যেহেতু ভি3 তার মানে কি এটাও অ্যাডজেক্টিভ। আর এটা দুটার মধ্যে আবার বিশাল তফাৎ আছে, এই দুটার মধ্যে আবার বিশাল তফাৎ আছে। বলে ভাইয়া কিরকম তফাৎ আছে? তাহলে এটার মধ্যে ভাই বিশাল তফাৎ আছে, আমরা ওই জায়গাটা এখন দেখবো। যেমন আমরা বলি কি এক্সাইটিং, ওরে বাপরে এক্সাইটিং, ঠিক আছে, তার মানে এটাও অ্যাডজেক্টিভ। এবার আমি যদি বলি এক্সাইটেড, আমরা বলি এক্সাইটেড, তাহলে এটা হচ্ছে ভি3, তার মানে এটাও অ্যাডজেক্টিভ। তাহলে আইএনজিটাও অ্যাডজেক্টিভ, ভি3টাও অ্যাডজেক্টিভ। তাহলে ভাইয়া আমি কি গণহারে এক জায়গায় মারলেই হবে? চোখ বন্ধ করে ধুপধাপ করে মারা শুরু করে দিলাম, তাহলে চোখ বন্ধ করে মারলেই কি হয়ে যাবে? সোনা ময়না পাখি, ধুপধাপ করে মারলেই হবে না। এই ধুপধাপ করে মারার জন্য একটা কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা এখন আমরা দেখবো, রাইট? প্রান্ত অনেকদিন পর তুই ক্লাস করতেছি, অনুভূতি কেমন? কঠিন না? এরপরে যদি খেয়াল করো তাহলে আমরা 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 এখন ওই চারটা দেখবো, রাইট? যে আপনি কোথায় আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা ব্যবহার করবেন আর কোথায় আপনি ভি3 যুক্ত অ্যাডজেক্টিভটা আপনি ইউজ করবেন, রাইট? তাহলে এই যে আমরা আইএনজি বললাম আর ভি3 বললাম, দুটাই তো তোমার অ্যাডজেক্টিভ। তো আপনি এই অ্যাডজেক্টিভটা আপনি কোন জায়গায় কিভাবে কোন কারিশমাতে আপনি ব্যবহার করবেন, সেই কারিশমা এবার আমরা শিখবো, রাইট? খুব মনোযোগ, মানে 100% একটু মনোযোগ দিবেন যাতে আপনি 100%টাই বুঝতে পারেন, রাইট? আমি আবার বলতেছি আইএনজি যুক্তটাও অ্যাডজেক্টিভ, আবার ভি3টাও অ্যাডজেক্টিভ। আপনি এই যে দুই অ্যাডজেক্টিভ, এই দুই অ্যাডজেক্টিভের মধ্যে কি কাহিনী আছে এবার আমরা দেখা শুরু করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বর হচ্ছে আপনি ব্যক্তিবাচকের ক্ষেত্রে আপনি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা আপনি ইউজ করবেন। তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে আপনি কি করবেন? ব্যক্তিবাচকের ক্ষেত্রে আপনি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা আপনি ইউজ করবেন। এবার আসেন, আর এখানে কি ভাইয়া বস্তুবাচকের ক্ষেত্রে আপনি ভি3 যুক্ত অ্যাডজেক্টিভটা আপনি ইউজ করবেন। তাহলে আমি আবার বলতেছি, ব্যক্তিবাচকের ক্ষেত্রে আপনি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা ব্যবহার করবেন, বস্তুবাচকের ক্ষেত্রে আপনি ভি3 অ্যাডজেক্টিভটা আপনি ইউজ করবেন। মনে থাকবে? তাহলে আমি আবার বলতেছি, ব্যক্তিবাচকের ক্ষেত্রে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, বস্তুবাচকের ক্ষেত্রে ভি3 যুক্ত অ্যাডজেক্টিভ। যেমন ধরেন আপনার একটা সোনা ময়না পাখি আছে, ছোট্ট একটা বাচ্চা আছে, ওয়া ওয়া করে কাঁদে, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন ক্রাইং বেবি। কি বলবেন? ক্রাইং বেবি। এই যে আপনি বললেন ক্রাইং বেবি, ঠিক আছে, আপনি বললেন ক্রাইং বেবি, তো আপনি যেহেতু বলতেছেন ক্রাইং বেবি, বাচ্চাটা কাঁদতেছে, এই বাচ্চাটা কি অবস্থায় আছে? তাহলে ভাইয়া ক্রন্দনরত অবস্থায় আছে। তার মানে কি অবস্থা? তাহলে ক্রন্দনরত অবস্থা। তাহলে এবার আসেন, আমরা জানি কোন জিনিসের দোষগুণ অবস্থা, এই দোষগুণ অবস্থা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে ক্রাইং বেবি, তাহলে ক্রাইংটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ, রাইট? তার মানে এবার আসেন, বেবিটা ব্যক্তি, পারসন, তো পারসনের ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। আমি বলছি বস্তুবাচকের ক্ষেত্রে ভি3 আপনি ইউজ করেন। তাহলে আমি বললাম ব্রোকেন গ্লাস। আপনার ধরেন বাসায় একটা গ্লাস আছে, পোলাপান ক্রিকেট খেলতেছে, ধাপ করে মেরে দিল, ভেঙে গেল। ওকে, সন্ধ্যার সময় আপনি আসলেন, এসে দেখলেন আপনার গ্লাসটা ভাঙা, তার ইংলিশ কি হবে? বলে ভাইয়া ব্রোকেন গ্লাস। কারণটা কি? এই গ্লাসটা হচ্ছে বস্তু। গ্লাসটা কি? বস্তু। এবার আপনি যদি খেয়াল করেন, চশমার ইংলিশ কি কেউ বলতে পারবা? রাইট? আমরা বলি গ্লাসেস। ইয়েস। তুমি জীবনে দোকানে যা বলবা না যে ভাইয়া আমার একটা গ্লাস দেখান, তাহলে বলবে যে তুমি Goggles। পড়ো নাই। তুমি বলবা ভাইয়া গোগলস। এবার আসো, দোকানে যা তুমি কি বলবা? ভাইয়া আমার একটা প্যান্ট দেখান। তুমি কি বলবা দোকানে যা? প্যান্ট। ইয়েস। জিন্স অথবা ট্রাউজার। হ্যাঁ, জীবনে যায় তুমি দোকানদারে যা বলবো না ভাই আমার প্যান্ট দেখান, তুমি বলো ভাই আমার একটা প্যান্টস দেখান। কি দেখান? প্যান্টস। প্যান্ট বলে কিছু নাই, প্যান্টস। ঠিক আছে? তুমি দোকানে যা কি বলো? ভাইয়া আমার একটা ট্রাউজার দেখান। জি না, ভাইয়া আমার একটা ট্রাউজার্স দেখান। ঠিক আছে? এই প্যান্ট কথা, ট্রাউজার কথা এগুলো ভুল। মহামিনুলের ছাত্র যদি এগুলো বলে, এগুলো কোনোভাবে মেনে নেওয়া যাবে না, এটা আমরা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে দিয়ে শিখবো। ঠিক আছে? এবার আসেন, ব্রোকেন গ্লাস, তার মানে এই গ্লাস মানে হচ্ছে জানালার গ্লাস। আর তুমি যদি চশমা বলো তাহলে তোমাকে বলতে হবে গ্লাসেস। কি বলতে হবে? গ্লাসেস। কেন? এই যে চশমা হচ্ছে দুইটা পা থাকে, একটা পা তুমি যদি বাদ দাও তুমি ইউজ করতে পারবে না, দুটাকে একত্রে বোঝানোর জন্য আমরা গ্লাসেসটা ইউজ করি, রাইট? এবার আসো, ভাইয়া শার্টেরও তো দুইটা হাতা, তাহলে কি আমরা দোকানে যা বলবো ভাইয়া আমার একটা শার্টস দেখান? জি না ভাইয়া,
তাহলে ভাইয়া ওই যে আপনি এই যে টি শার্ট পরে আছেন দোকানে যে বলবো ভাইয়া আমার একটা টি শার্টস দেখান, তাহলে আপনি এটাও বলতে পারবেন না। যেটার গলা এক সেটা সিঙ্গুলার, গলা এক, প্যান্টের এবার দেখেন প্যান্টের পা দুই তাই প্লুরাল, চশমার পা দুই তাই প্লুরাল। বোঝা গেছে? এই জিনিসগুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে। তাহলে আপনি দোকানে যে কি বলবেন ভাই আমার একটা প্যান্ট দেখান, তাহলে আপনি কিন্তু মহিবুল্লাহের ছাত্র হিসাবে আর গণ্য হবেন না। তা আপনাকে বলতে হবে ভাইয়া আমার একটা প্যান্টস দেখান, রাইট? দোকানে যে বলবেন ভাইয়া আমার একটা গ্লাসেস দেখান, নট গ্লাস, আপনি কি বলবেন গ্লাসেস। ভাই এই পড়া শিখছেন Okay. কার কাছ থেকে? এবার আসেন আসিফ, চুপ করে থাক দুষ্টু। এবার আসেন না ভাই আমি যা আমরা ব্রোকেন, আমরা কি বলতেছিলাম ব্রোকেন। এবার যদি খেয়াল করে তুই তো ক্লাসে অনেক চুপচাপ থাকিস, আজকে তো সুপার উত্তম লিখলা, হ্যাঁ ক্লাসে তোর মুখখানায় দেখি না আমি। এবার এবার যদি লোক রাখেন তাহলে আমরা বলছি ব্রোকেন গ্লাস, তাহলে গ্লাসটা কিরকম? তাহলে ভাই বললেন ভাইয়া গ্লাসটা ভাঙা অবস্থায় আছে, রাইট? গ্লাসটা কি অবস্থায় আছে? তাহলে গ্লাসটা হচ্ছে ভাঙা অবস্থায় আছে। তাই আসেন তাহলে অবস্থা প্রকাশ পাচ্ছে, তার মানে এটা অ্যাডজেক্টিভ। আর যেহেতু অ্যাডজেক্টিভ তাহলে গ্লাসটা হচ্ছে কি ভাইয়া পারসন নাকি থিংস? তবে ভাইয়া থিংস, তাহলে থিংস দ্যাটস হোয়াই এই ভিটিটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? এবার আসেন এরপরে দুই নাম্বারটা যদি স্যার, খেয়াল করেন, দুই আর নাম্বার একটা হচ্ছে বলছিলেন না জি স্যার, জি ওই যে Boring আর এক্সাইটিং bored. ম্যাচ আর আসতেছি থাম। এক্সাইটেড ম্যাচ। আরে জাহিদা আমি বলছি না তুই গালি খাওয়ার সময় চলে আসছে, কিন্তু ধৈর্যের বাদ ভাঙায় নিস না। দেখতেছিস শখ আঁকতেছি, একটা পার্থক্য বলে যাচ্ছি। উদয় পাকনামি করো না, ধৈর্যের বাদ বলছি না, ভাঙায় নিও না দুষ্টু। বুঝো, চলমান ঘটনার ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা ইউজ করি। আর ঘটনা ঘটা শেষ হলে, ঘটনা ঘটা শেষ হয়ে গেলে তাহলে আমরা ভিত্তি যুক্ত অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। ধরো তুমি ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইলা, ভর্তি হওয়ার পরে তুমি বিশাল একজন নামি দামি মানুষ হয়ে গেলা, হ্যাঁ ধরো আল্লাহর কাছে দোয়া করলাম তুমি একটা ভালো জব পাইলা বা ভালো কিছু করলা, ভালো একটা এনজিওর মালিক হইলা বা ভালো কিছু করলা, তুমি একটা বিএমডব্লিউ গাড়ি কিনে ফেলছো, রাইট? বিএমডব্লিউ একটা গাড়ি কিনছো, আমার অনেক শখের একটা গাড়ি, পছন্দের গাড়ি। তো এই বিএমডব্লিউ একটা গাড়ি কিনছো, গাড়ি কেনার সময় অফিসে যাচ্ছ, ওই দিন হরতালের দিন, ঠিক আছে? তাহলে ওই দিন আপনার হরতালের দিন, যেহেতু হরতালের দিন আপনি বের হয়েছেন, পিকেট আসছে আপনার গাড়িতে পেট্রোল বোমা মেরে দিল, বুঝতে পারছেন? তো গাড়িটা কি করবে? জল 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 করে জ্বলবে চোখের সামনে, তাই তো? তাহলে আপনি দেখতেছেন আপনার গাড়িটা পুড়তেছে, গাড়িটা কি করতেছে? পুড়তেছে। তাহলে ওইগুলো ক্ষেত্রে আপনি কি বলবেন? তাহলে আপনি বলবেন বার্নিং কার। কি বলবেন? বার্নিং কার। তাহলে গাড়িটা ওই মুহূর্তে পুড়তেছে, রাইট? তাহলে চলমান ঘটনা, ওই জন্য বললেন বার্নিং কার। অফিস থেকে ফেরার পথে আপনি দেখতেছেন আপনার গাড়িটা পোড়া অবস্থায় পড়ে আছে, তার মানে এটা চলমান ঘটনা নাকি ঘটা শেষ? তাহলে ভাইয়া ঘটা শেষ, তো এই ফেরার সময় তাহলে আপনি কি বলবেন? তাহলে আপনি বলবেন বার্ন কার। কি কার? বার্ন কার। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে চলমান ঘটনা, দ্যাটস ওয়াই আপনি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা ব্যবহার করেছেন। আর এইটা ঘটনা ঘটা শেষ, গাড়িটা পুড়ে পড়ে আছে, আপনি ওখান থেকে একটু কয়লা নিয়ে একটু দাঁত মাজতে মাজতে চলে আসলেন যে আমি এত টাকা দিয়ে একটা দাঁত মাজলাম। বোঝা গেছে? তাহলে আপনি দেখতেছেন অফিস থেকে ফেরার পথে আপনার বিএমডব্লিউটা হ্যাঁ একদম কালো ছাই হয়ে পড়ে রয়েছে, রাইট? তার মানে কি ওটা পড়া শেষ, ঘটনা ঘটা শেষ। তার মানে এই যে শেষ, এই শেষের ক্ষেত্রে আপনি ভিত্তিযুক্ত অ্যাডজেক্টিভটা ইউজ করতেছেন, দ্যাটস ওয়াই আপনি বলতেছেন বার্ন কার। কি বলতেছেন? বার্ন কার, রাইট? এবার আসেন 3 নাম্বারটা খেয়াল করেন। 3 নাম্বারটা হচ্ছে আমরা অ্যাক্টিভ টনের ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। আর প্যাসিভ টনের ক্ষেত্রে আমরা V3 যুক্ত অ্যাডজেক্টিভটা ইউজ করি। তাহলে অ্যাক্টিভ টনের ক্ষেত্রে আমরা বলবো আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, আর প্যাসিভ টনের ক্ষেত্রে আমরা বলবো V3 যুক্ত অ্যাডজেক্টিভ। মনে রাখবেন। তাহলে আমি আবার বলতেছি, অ্যাক্টিভ টনের ক্ষেত্রে আপনি কি বলবেন? আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। আর প্যাসিভ টনের ক্ষেত্রে আপনি কি বলবেন? আপনি বলবেন V3 যুক্ত অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গাটা আমাকে ক্লিয়ার করতে হবে। তাহলে এবার আসেন এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখেন ওই যে এবার জাহিদের উদাহরণে আসি। ধরেন বাংলাদেশ আর ইন্ডিয়ার ক্রিকেট ম্যাচ চলতেছে, দুর্দান্ত। তাহলে এবার আসেন বাংলাদেশ জিতে যাচ্ছে, জিতে জিতে ভাব, হ্যাঁ 10 বলে 2 রান দরকার, তাহলে ম্যাচটা কেমন? এক্সাইটিং ম্যাচ, কারণ ওরা খেলতেছে, ওটা অ্যাক্টিভ। এজন্য আপনি বলবেন এক্সাইটিং ম্যাচ। কেমন ম্যাচ? আপনি বলবেন এক্সাইটিং ম্যাচ, রাইট? এক্সাইটিং ম্যাচ। এবার আসেন তাহলে ওরা খেলতেছে, ওই ম্যাচটা আপনি দেখতেছেন অ্যাক্টিভ, রাইট? ম্যাচটা অ্যাক্টিভ, তারা খেলতেছে, এই জন্য আপনি বলেন এক্সাইটিং ম্যাচ। তাহলে জাহিদা আপু ওই ম্যাচ দেখে আপনি কি হবেন? বলে ভাইয়া আমি ওই ম্যাচ দেখে আমি নিজে এক্সাইটেড হয়ে যাব। তাহলে আপনি বলবেন এক্সাইটেড, আপনি হচ্ছেন এক্সাইটেড। বোঝা গেছে? আপনি কি বলবেন? এক্সাইটেড। এবার আসো দায়ী আর দায়ী না, এভাবে আপনি সলভ করতে পারবেন। দায়ী আর দায়ী না, রাইট? তাহলে দায়ী ঘটনার ক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত ব্যবহার করি। আর দায়ী না
তো ওই ঘটনার ক্ষেত্রে আমরা V3 যুক্ত অ্যাডজেক্টিভটা ব্যবহার করি। তা আপনি এভাবে চিন্তা করেন, ধরেন ঈদের দিন আপনার খুব মুভি দেখার ইচ্ছা হয়েছে, তাহলে আপনারা সবাই বন্ধু বান্ধব মিলে আপনার মুভি দেখতে গেছেন। মুভি দেখার পরে মানে চলা অবস্থায় দেখতেছেন শাকিব খানের অস্থির কান্নার দৃশ্য, শাকিব খানের সুন্দর হলুদ প্যান্ট পরা ড্যান্স দেখে আপনি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে থাকতে আর সহ্য করতে পারলেন না, আপনি বের হয়ে গেলেন। এবার আসে, আপনি যে বের হলেন এটার জন্য আপনি দায়ী নাকি শাকিব খান দায়ী? তাহলে ওই মুভিটা দায়ী। তাহলে মুভিটা দায়ী, দ্যাটস ওয়াই আপনি বলবেন বোরিং মুভি। কি বলবেন? আপনি বলবেন বোরিং মুভি, রাইট? তো এবার আপনি যদি খেয়াল করেন তাহলে আপনি যেহেতু দায়ী না, তাহলে ওটার ক্ষেত্রে কি হবে? তাহলে V3 যুক্ত অ্যাডজেক্টিভ, তাহলে আপনি বলবেন বোর্ড, আই অ্যাম বোর্ড, আই অ্যাম বোর্ড। তাহলে আসেন, মুভিটা দায়ী, আপনি টিকিট কেটে গেছিলেন, আপনার প্রচন্ড আগ্রহ ছিল আপনি মুভিটা দেখবেন, রাইট? আপনার প্রচন্ড আগ্রহ ছিল আপনি মুভিটা দেখবেন, আপনি দেখতে পারলেন না, আপনি বের হয়ে চলে আসলেন, টাকা খরচ করছেন কি হুদাইনি। তার মানে এখানে আপনি যে বের হয়ে আসলেন এখানে আপনি দায়ী না, দ্যাটস ওয়াই আপনি V3 যুক্ত অ্যাডজেক্টিভ আপনি ব্যবহার করছেন। আর ওই দায়ী, দ্যাটস ওয়াই ওনাকে আইন যুক্ত অ্যাডজেক্টিভ আমরা দিয়েছি, রাইট? এবার যদি আপনি খেয়াল করেন এই যে দেখেন এটাও ইডি, এটাও ইডি। পৃথিবীতে যত ইডি যুক্ত আপনি V3 পাবেন বা অ্যাডজেক্টিভ আপনি পাবেন সবগুলো না একটা ব্যক্তির ফিলিংস এর ক্ষেত্রে ব্যবহার হয়, রাইট? আমি আবার বলতেছি একটা ব্যক্তির ফিলিংস এর ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে ইডি যুক্ত বা V3 যুক্ত আপনি যে অ্যাডজেক্টিভের কথা বলতেছেন, V3 যুক্ত বা ইডি যুক্ত অ্যাডজেক্টিভের কথা বলতেছেন, এটা সবগুলো ব্যক্তির ফিলিংস, সব মিলান। এক্সাইটেড, আমি এক্সাইটেড, বোঝা গেছে? এবার আসেন, জাহিদা ক্লাস করে পরে জাহিদা কি বলছে? জাহিদা এক্সাইটেড, বোঝা গেছে? তাহলে এবার আসেন, আমি বোর্ড, তোমাদের কোশ্চেনের ধরন দেখে আমি বোর্ড, আমি বিরক্ত, এটা আমার ফিলিংস, বোঝা গেছে? এটা আমার কি ফিলিংস। এবার আসেন, এম্বারেসড লাস্টে আছে ইডি, তার মানে ফিলিংস, পার্সনের ফিলিংস। তাহলে ইডি যুক্ত যত পৃথিবীতে অ্যাডজেক্টিভ আছে সবগুলো পার্সনের ফিলিংস, সব। ওই যে কোশ্চেন আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়, ভাইয়া ইম্বারেসড হবে নাকি ইম্বারেসিং হবে? ওই সিচুয়েশনটা কি ব্যক্তি নাকি তুই ইম্বারেসড বলবি, কারণ এটা ইডি যুক্ত V3। তাহলে আমি এটা কোনোভাবে এটা ব্যবহার করতে পারবো না, দ্যাটস ওয়াই আমরা বলবো ইম্বারেসিং সিচুয়েশন। কি বলবো? ইম্বারেসিং সিচুয়েশন। ব্যাপারটা কি বোধগম্য হয়েছে? কোন কোন জায়গায় ঝামেলা আছে বলো? কোন কোন জায়গায় ঝামেলা আছে বলো? হ্যাঁ রাহাত বলো। ঝামেলা হবে প্র্যাকটিসের সময়। ঝামেলা প্র্যাকটিসের সময় তো বাঁধবে না, এজন্য তো আমরা এটা, আমি আজকে তো ইচ্ছা করলে তোমাদের অ্যাডজেক্টিভের সলভ ক্লাসটা নিতে পারতাম, কারণ আমি অ্যাডজেক্টিভ পড়ানো শেষ করছি, সলভ ক্লাসটা কিন্তু নেই নাই। কেন নিলাম না? কারণটা আমি সামনাসামনি ওটা তোমাদের পড়াইতে চাই। এটা আমি তোমাদের থিওরিটিক্যাল পড়ে ফেললাম, তবে আজকে রাতে আবার ভিডিওটা দেখবা, দেখে খাতায় সুন্দর করে নোট করে ফেলবা, এরপর মুখস্থ করবা। সলভ ক্লাসের দিন সলভ ক্লাস আমরা দিব, এটা সামনাসামনি দিব, কারণ আমি জানি তোমরা অনেক দুষ্টু, এই জন্য তোমাদের সামনাসামনি ক্লাসটা নিতে হবে। এই জন্য আমি জাস্ট থিওরিটিক্যাল পার্টটা তোমাদের পড়ালাম, বুঝেছো? জি ভাইয়া। আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভের পরে কি বুঝি সবসময় না নাউন? কি আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভের পরে কি সবসময় নাউন হয়? কেন? আমরা পোস্ট পজিটিভের ক্ষেত্রে তুমি যদি খেয়াল করো তাহলে নাউনের পরেও তো অ্যাডজেক্টিভ হয়। ফাতিমা একটু খেয়াল করো, আমি আবার বলতেছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাই এটা বোঝা গেছে, তাহলে আমি পোস্ট পজিটিভটা তোমাদের একটু বুঝাই, রাইট? অনেক ভালো একটা কোশ্চেন করেছো, থ্যাংক ইউ সো মাচ। এগুলো কালে ভদ্রে কোশ্চেন গুলো আমরা পাই। এই 4 নাম্বারে মোসার পরে বল, আরেকটু পরে বলিস। এতক্ষণ ধরে বললাম প্রবলেম আছে, তুই কি ঘুমায় গেছিলি না টয়লেটে গেছিলি? ভাই নেটে সমস্যা করে। আমি তো ভাবলাম তুই অন্য জায়গায় গেছিস। এবার খেয়াল করেন, কোনটার কথা বলতেছিলাম? নাউনের পরে অ্যাডজেক্টিভ বসে কিনা, খুবই গুরুত্বপূর্ণ কথা। নাউনের পরেও অ্যাডজেক্টিভ বসে। এই যে নাউনের পরে তুমি যেটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবে এর নাম হচ্ছে পোস্ট পজিটিভ ইউজ, ঠিক আছে? এবার আসো, যেমন আমরা বলি না, আমরা বলি ইন্সপেক্টর জেনারেল। এবার দেখো ইন্সপেক্টরটা কি? নাউন। এরপর দেখো জেনারেলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার নাউনের পরে অ্যাডজেক্টিভটা তুমি ব্যবহার করছো। নরমালি আমরা বলি কি গুড বয়, নরমালি আমরা সবসময় আমরা দেখি যে নাউনের পূর্বে ব্যবহার হয়, অথবা আমরা দেখি যে প্রেডিকেটিভ ক্ষেত্রে আই অ্যাম গুড বা আই অ্যাম ওয়েল,
এই যে দেখো এরপরে নাউনই বসে না, তাই এর নাম হচ্ছে অ্যাট্রিবিউট। যদি পরে নাউন না আসে এর নাম হচ্ছে প্রেডিকেটিভ, আর যদি পরে নাউন চলে আসে সেটাকে আমরা বলি পোস্ট পজিটিভ, রাইট? এবার সেটা একটা জলযান্ত্র আমরা উদাহরণ দেখবো। জলযান্ত্র উদাহরণ বলতে আমি কি বুঝতেছি, দেখো আমি বলতেছি আই অ্যাম, আমার বয়স কত রে? আমার বয়স হলো 16 ইয়ার্স ওল্ড, ঠিক আছে? এবার যদি লক্ষ্য রাখো আই এম 16 ইয়ার্স ওল্ড, আমার বয়স মাত্র 16 ছুঁই, এর বেশি হওয়া সম্ভব না। ঠিক আছে, আমার বয়স 16 বেশি হওয়া কখনোই সম্ভব না। এবার আসো আই এম 16 ইয়ার্স ওল্ড, এবার যদি লেখা রাখো খেয়াল করো তাহলে 16 অ্যাডজেক্টিভ, এরপরে কি আছে ইয়ার্স নাউন, এরপরে ওল্ড এটা আবার অ্যাডজেক্টিভ। তাই এটা কি? এটাকে আমরা বলি পোস্ট পজিটিভ ইউজ, ঠিক আছে? এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি পোস্ট পজিটিভ ইউজ, ঠিক আছে? এরপরে বলো। ভাইয়া নাউনের পরে আর কি কি পার্ট অফ স্পিচ বসতে পারে? তুই কি বুঝলাম না তোমার কোশ্চেনটা, একটু বুঝলাম না, তুমি একটু কাইন্ডলি, আমি তোমার কোশ্চেনে আগা মাথা কিছু পাই নাই, তুমি যদি আরেকটু চিন্তা করে তোমার কোশ্চেনে আগা মাথা পাও দেন তুমি আমাকে জানাও, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন। ঠিক আছে, তো আজকে হচ্ছে এই পর্যন্তই। একটা এই কয়টা জিনিস তোমরা একটু ভালো মতো পড়ো, কালকে 3টায় দেখা হচ্ছে। কয়টায়? 3টায়। কালকে আমরা কি কি পড়বো? কালকে আমরা পড়বো হচ্ছে আমরা কি কি পড়বো কালকে? আমাদের ক্লাসের মধ্যে পড়বে কজেটিভ ভার্ব, এরপরে পড়বে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এরপরে পড়বে ইনভার্সন। তো যেহেতু এগুলো সহজ আছে তুলনামূলক, এগুলো আমরা থিওরিটিক্যাল পার্টটা আমরা একটু পড়ে ফেলবো, রাইট? আমরা থিওরিটিক্যাল পার্টটা একটু পড়ে ফেলবো, ওকে? তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর যে তোমাদের বড় ভাই তোমাদের সাথে একটু কথা বলবে, আসো। ভাইয়া একটা কোশ্চেন ছিল যে। হ্যাঁ আসো, বলো। কোশ্চেন আছে ভাই, বলো। ভাইয়া আপনার ওয়াটার হ্যাঁ কি নাম ভাইয়া? জয়ন্ত না? আরে তুই আমারে শেষ করে দিছিস রে। জয়ন্ত দা, আরে ওয়াটার্স নিয়ে ফোনের পর ফোন, এসএমএস এর পর এসএমএস, তোর নামই আমার মুখস্থ হয়ে গেছে রে। হ্যাঁ, ওয়াটার পানি, ওয়াটার জল। ওয়াটার মানে কি? ওয়াটার মানে পানি। ওয়াটার মানে জলাশয়। জলাশয়। ওয়াটার্স মানে হচ্ছে জলাশয়। এবার আয়, এগুলো সবগুলো হচ্ছে নাউন, সবগুলো কি নাউন। এবার আয়, এটা ভার্ব কি? এটা ভার্ব হচ্ছে ওয়াটার। আমি বললাম ওয়াটার্স দ্য প্ল্যান্ট, ঠিক আছে? ওয়াটার্স দ্য প্ল্যান্ট। তাহলে এবার যদি ওয়াটার্স দ্য প্ল্যান্ট মানে গাছে পানি দাও, এটা ভার্ব। এই ওয়াটার্সটা কি? যখন জলাশয় তখন এটা হবে নাউন। আর নরমালি ওয়াটারটা এটাকে আমরা বলি, যেহেতু লিকুইড দ্যাটস ওয়াই এটাকে আমরা বলি আনকাউন্টেবল। এই ওয়াটার্স এটা মানে জলাশয়, ঠিক আছে? অর্থ চেঞ্জ, আনকাউন্টেবলের সাথে অনেক সময় আমরা দেখি এস বাই ইএস বসলে অর্থ চেঞ্জ হয়। যেমন ড্যামেজ মানে কি বলি আমরা? ক্ষতি। ড্যামেজেস মানে কি বলি? ক্ষতিপূরণ, ঠিক আছে? ড্যামেজ মানে ক্ষতি, ড্যামেজেস মানে ক্ষতিপূরণ, বোঝা গেছে? ইয়ার মানে বাতাস, ইয়ার্স মানে সংবাদ, আয়রন মানে লোহা, আয়রনস মানে শিকল, ঠিক আছে? এগুলো পড়ানো হয়েছে, একটু ভিডিওগুলো দেখো। ভাই একটা প্রশ্ন আছে আমার। হ্যাঁ বলো। ওই জায়গায় ওয়াটার বুঝি না। সিচুয়েশন কি ব্যক্তি সিচুয়েশন যে পারসন না, আমরা থিংস এর কাটারে ফেলি। সিচুয়েশনটাকে দেখে তোর মনে হয় কোনো আঙ্গিকে মানুষ? ভাইয়া এ তো দ্বিতীয় তুষার ভাই। তুষার এটা ভাই একটা কোশ্চেন আছে ভাই, এটা দ্বিতীয় তুষার আমি ভাই না? একটু বলি ভাইয়া, হ্যাঁ এটিএম 12 লাস্টের দিকে লেখা আছে একজন একজন করে বলো, একজন করে বলো। আমি বলি সম্রাট। হ্যাঁ, এই এটিএম 12 লাস্টের দিকে লেখা আছে যে স্টিল ওয়াটারস রান ডিপ, এইখানে ওয়াটারস কি জলাশয় বুঝাবে নাকি এইখানে শুধু জল বুঝাবে? ওরে ওটা তো প্রোভার্বস রে, সোনা ময়না পাখি, ওটা মুখস্থ করবি কবিতার মতো। ও আচ্ছা, কবিতার মতো মুখস্থ করবি ওটা, ওটা প্রোভার্বস। ওইগুলো কখনো আক্ষরিক অর্থ হয় না, ওগুলো সবগুলো ভাবানুবাদ, ঠিক আছে? প্রভাব মানে হচ্ছে ভাবানুবাদ, ঠিক আছে? ভালো ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই। হ্যাঁ ভাই একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ আচ্ছা, এই যে প্রশ্ন করে তোমাদের পরিচয় করে দিই। এ হচ্ছে আমার আদরের পান্ডা, ঠিক আছে? প্রান্ত, এ হচ্ছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সাবজেক্টের ছোট ভাই এবং ডিপার্টমেন্টের সবচেয়ে মেধাবী মুখ। আমার চাইতেও সে ডিপার্টমেন্টের মেধাবী মুখ, আমার চাইতে তার সিরিয়াল উপরে, ঠিক আছে? আমার চাইতেও সিরিয়াল উপরে, অনেক মেধাবী ছেলে, তোমরা জানোই, এর ডিটেলস তো তোমাদের আমি বলছি।
তো আজকে যেহেতু 31st আমার খুব কাছে এবং পছন্দের আমার অনেক স্টুডেন্ট বাসায় আসছে 20-25 জনের মতো। তো আজকে আমাদের হচ্ছে সেই ঈদের দিন, এই জন্য মূলত আমি যাই নাই বরিশালে, কারণ 31st আমি সব সময় আমার খুব কাছের এবং প্রিয় ছাত্র যেগুলো থাকে তাদের সাথে আমি উদযাপন করি, এবং সারা বছর, এটা 10 বছর ধরেই। তো এটা আজকের দিনটা আমি এই জন্য তোমাদের সাথে যাই না, এই জন্য আমি চিন্তা করতেছিলাম যে আমি সবার সাথে আলোচনা করে আমি দিন ডিসাইড করবো যে আমি তোমাদের পড়াতে যাবো কিনা। তো আমার যেহেতু এত বছরের আমার ভালো লাগা ভালোবাসা এই পেশায়, দ্যাটস ওয়াই আমি, যদি তোমরা আমাকে বলো যে ভাই আপনি পড়িয়ে কি পেয়েছেন, তাহলে আমি বলবো যে আমি তোমাদের পড়ানোর ফলে আমি অনেকগুলো ছোট ভাই ছোট বোন পেয়েছি। আমরা বলি যে স্টুডেন্ট গুলো আমি পাই এদেরকে আমি বলি যে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার, আমার আরেকটা মায়ের কাছ থেকে আমি একটা ভাই পেয়েছি, ঠিক আছে? তো এই ভাইগুলো এগুলো হচ্ছে আমরা রক্তের বন্ধনের চাইতে কোনোভাবে এগুলোকে পৃথক করতে পারি না, ঠিক আছে? তো এদের ব্যাচটা ছিল আমার কাছে সবচেয়ে ভালো লাগার ব্যাচ। এদের ব্যাচ থেকে মানে এদের ব্যাচে যতগুলো আছে, যতগুলো বলতে অনেক কয়জন আসলে খুবই আপন এদের ব্যাচ থেকে। তোমরা কতদিন আগে ছিল? 2018-তে। এদের 18-তে ওদের ব্যাচে আমার অনেক মানে খুব কাছের স্টুডেন্ট আছে। তো এই তোমরা যেহেতু এদের সম্পর্কে জানোই, তো আমি আর এটা নিয়ে কথা বলতেছি না। তো তোমাদের প্রান্ত ভাই তোমাদের জন্য কিছু বলবে, একটু শোনো। আসসালামু আলাইকুম ভাই। আমারে দিলি না হারে দিলি, আগে কই দিলি? আমারে দিছে পান্না ভাই রে। পান্ডা ভাইকে। ওয়ালাইকুম আসসালাম। কই তাকাবো ভাই, এখানে না এখানে? ওইখানে। আচ্ছা, ওইখানে তাকালে তো আচ্ছা, সবাই একটু ক্যামেরাগুলো ওপেন করো তো, আমি তোমাদের চেহারাটা অনেকদিন মানে দেখতে যাচ্ছিলাম আর কি। জন পার্টিসিপেন্ট। কারো যদি সমস্যা না থাকে একটু ক্যামেরাটা অন করো। মেয়েদের অন না করলেও হবে, ছেলেরা অন করো। হ্যাঁ ওইটাই আর কি, মেয়েদের অন না করলেও হবে, ছেলেরা অন করো। যদি মেয়েদের কোনো প্রবলেম মনে হয় তাহলে ক্যামেরাটা অফ রাখতে পারো, সমস্যা নেই। তো কেমন আছো তোমরা? তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক নেই আমি, যে ভাই এর পড়ানো কেমন লাগতেছে একটু বলো তো, একজন করে একটু বলো। অনেক ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালোই ভাইয়া, ভালোই বুঝতেছি। ভাইয়ের পড়ার কোনো প্রশ্ন হবে না। এটা পড়ার সাথে কার সাথে তুলনা করা যাবে না। আমি তো ভাইয়ের পরেও ক্লাস পেয়েছিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে তোমরা পড়তেছো, ধরো যারা বি ইউনিটের বা ডি ইউনিটের প্রিপারেশন নিচ্ছো তারা অনেকদিন ধরেই পড়তেছো, ভাইয়ের কাছে ইংলিশ পড়তেছো, কারো কাছে বাংলা পড়তেছো, সাধারণ জ্ঞানের প্রিপারেশন নিচ্ছো। তো আমি খুব বেশি কথা নিব না, আমি জাস্ট কয়েকটা কি পয়েন্টস তোমাদেরকে বলি। ধরো অ্যাডমিশন সিজনে সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমার প্ল্যানিং। তোমরা বাকিটা যদি একটু মিউট করো তাহলে খুব ভালো হয়। আচ্ছা, এখন অ্যাডমিশন সিজনে সবথেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্ল্যানিং। আর এই প্ল্যানিংটা তোমার নিজের মাথা থেকে কতটুকু আসবে সেই ব্যাপারে আমিও আসলে শিওর না। কারণ আমি যখন 2018 সালে এইচএসসি পরীক্ষা দিই রংপুর ক্যাডেট কলেজ থেকে, তারপরে আমি যখন ফার্ম গেটে আসি আমি দেখলাম লাখ লাখ মানুষ, হ্যাঁ লাখ লাখ মানুষের ধরো মোর দ্যান 60% হচ্ছে ধান্দাবাজ, তারপর বাকি 30% হচ্ছে তোমার কুল কিনারা পায় না, কি করবে কি না করবে, আর বাকি 10% যারা এরা আসে হচ্ছে পড়াশোনার জন্য। তো সেই ক্ষেত্রে তোমার সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে কিভাবে এই সিচুয়েশনটাকে ওভারকাম করা যায়। কারণ অ্যাডমিশন সিজনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে প্ল্যানিং। আর এই প্ল্যানিং তোমার যত তাড়াতাড়ি নিজের মধ্যে নিয়ে আসতে পারবা তত তাড়াতাড়ি তুমি নিজের ডেভেলপমেন্ট আনতে পারবা। যেমন আমি যখন ইউসিসি তে ভর্তি হই আমার ব্যাচ নাম্বার ছিল FD25 এবং জীবনে হয়তো কোনো একটা ভালো কাজ করছিলাম যেই কারণে আমার ব্যাচের ইংলিশের ইনস্ট্রাক্টর ছিল হচ্ছে ময়মিন ভাই। সেই ময়মিন ভাইয়ের সাথে আমার ওই সময় থেকে পরিচয়, তারপরে আস্তে আস্তে ক্লোজ হইলাম ভাইয়ের সাথে, ভাইয়ের প্রাইভেট ব্যাচে ভর্তি হইলাম, আর এখন তো দেখতেছি একসাথে আছি। ভাইয়ের ডিপার্টমেন্ট, ভাই আমাকে বলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হ, তো ভাই হচ্ছে নিজে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্ট, আমাকে ওই ডিপার্টমেন্টে ভর্তি করাইছে। তো এইটার যে রিলেশনশিপটা ভাইয়ের সাথে তৈরি হয়েছে, এই রিলেশনশিপটা কিন্তু একদিনে তৈরি হয় না, এবং ভাইয়ের গাইডলাইনটা আমি খুব ভালোভাবে নিতে পারছিলাম দেখেই আজকে আমি ঢাকা ইউনিভার্সিটি, নাহলে বিশ্বাস করে ঢাকা ইউনিভার্সিটির চেহারা আমার দেখা লাগতো না।
এখন সেই ভাইয়ের গাইডলাইনটা তোমরা পাচ্ছ সরাসরি, ভাই কখনো কখনো অনলাইনে করাচ্ছে তোমাদের জুমের মাধ্যমে, কখনো কখনো অফলাইনে করাচ্ছে। তো মাধ্যম যাই হোক না কেন, ভাইয়ের সাথে তোমরা একটা কমিউনিকেশনের সুযোগ পাইছো। এই কমিউনিকেশনটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ তোমার মাথার উপরে যদি একজন ছায়া না থাকে, একটা ছাদ যদি মাথার উপরে না থাকে অ্যাডমিশন সিজনে, তাহলে তোমার দ্বারা অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া খুব বেশি কঠিন হয়ে যায়, খুব বেশি কঠিন হয়ে যায়। কারণ তোমাদের পরীক্ষা দেয় হচ্ছে নরমালি 90,000 থেকে 1,10,000। এখন যারা অটো পাস করছে এই বছর, তো তোমরা এইচএসসি পরীক্ষা দিতে হয় নাই তোমাদের রেজাল্ট পাওয়ার জন্য, যারা রেজাল্ট হাতে পাইছো। তো অটো পাসের একটা সিস্টেম যেহেতু চলে আসছে, কেউ ফেল করে নাই, কেউ যখন ফেল করে নাই তখন পার্টিসিপেন্ট তোমার 1 লাখ থেকে নরমালি 1.5 লাখ হয়ে যাবে, 1.5 লাখ, 1,70,000, 1,80,000 এরকম হয়ে যাবে। তো সেই কম্পিটিশনে তুমি কিভাবে টিকে থাকবে? সেই কম্পিটিশনে টেকার জন্য যে গাইডলাইনটা তোমার দরকার, সেই গাইডলাইনটা দিবে হচ্ছে তোমার বড় ভাইরা। এবং সেই বড় ভাইদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গাইডলাইন হচ্ছে মোহামিনুল ইসলাম ভাই। এটা আমি নিঃসন্দেহে বলবো। এটা ভাইয়ের সাথে আমার রিলেশনশিপ ভালো দেখে না, আমি ভাইয়ের কাছে যারা স্টুডেন্ট না, তারাও যদি কেউ ভাইয়ের সাথে 5 মিনিট কথা বলে, তাহলেও বোঝা যায় যে আসলে ভাইয়ের মধ্যে কি আছে। এই জন্যই আমি তোমাদেরকে বলবো যে তোমরা যারা পড়াশোনা করতেছো, আমি আশা করবো তোমরা সবাই চান্স পাবা। এবং আশাহত হওয়ার কিছু নাই। অনেকে হয়তো দেখলাম যে ভাই বলতেছে যে কোশ্চেন আজে বাজে কোশ্চেন করতেছে, আজে বাজে কোশ্চেন করতেছো তার মানে কি? ভাই তোমাকে ধরায় দিচ্ছে যে তোমার কোশ্চেনটা ঠিক হয় নাই, মানে তোমার পড়াটা হয় নাই। তোমাকে যেটুকু বোঝানো হয়েছে সেটুকু বোঝো, তারপরে কোশ্চেন করতে আসো, তারপরে প্রবলেম নিয়ে আসো। ভাই একবারও রাগ করবে না। তুমি যদি এক গাদা প্রবলেম নিয়ে আসো যে ভাই আমি এগুলো বুঝি নাই, ভাই আগে অ্যাসেস করো তুমি পড়ছো কিনা। যদি পড়ে থাকো, তারপরে যদি না বোঝো, তাহলে ভাই নিজে তোমাকে বুঝাই দিবে। তো এই জিনিসগুলোর জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে সিনিয়রদের সাথে বা ভাইয়ের সাথে, মোহামিনুল ইসলাম ভাইয়ের সাথে ভালো একটা সম্পর্ক রাখা। এবং এই সম্পর্কটা তৈরি করা খুব বেশি ইম্পর্টেন্ট। এই সম্পর্ক তুমি যত বেশি করে নিতে পারবা, তত বেশি তুমি ভাইয়ের কাছ থেকে আদায় করে নিতে পারবা। এখন ধরো এখানে তোমরা আসো হচ্ছে আমি সহ 51 জন, আমি বাদে 50 জন আসো। এই 50 জনের সবাই কি ভাইয়ের সাথে সমান ক্লোজ না। আবার দেখা যাবে একটা দুইটা স্টুডেন্ট হয়তো ভাইয়ের নামে ভাইয়ের খুব ক্লোজ। যেমন আমাকে ফর এক্সাম্পল ভাই বলে যে প্রান্তদের ব্যাচকে এখন পড়াবো। এখন প্রান্ত নামটা কোত্থেকে আসলো? প্রান্ত নামটা তখন থেকেই আসছে, হয় ভাইয়ের সাথে তোমার খুব ভালো সম্পর্ক, নাহলে খুব খারাপ সম্পর্ক। এখন খারাপ সম্পর্কের কথা ভাই সাধারণত বলবে না। যদি ভালো সম্পর্ক হয়ে থাকে তখনই বলবে যে প্রান্তদের ব্যাচকে পড়াবো। তাহলে প্রান্তর সাথে যে ভাইয়ের একটা রিলেশনশিপ তৈরি হইলো, এইটা কেন হইলো? এইটা হইছে কারণ ভাইয়ের কাছ থেকে প্রান্ত কিছু আদায় করে নিতে পারছে, ভাইয়ের সাথে একটা প্রান্তর ভালো রিলেশনশিপ তৈরি হয়েছে। এই রিলেশনশিপটা তৈরি করো, পড়াশোনা করো। এবং যে গাইডলাইনটা তোমরা পাইছো, এই গাইডলাইন বাংলাদেশের ইংলিশের সেরা গাইডলাইন। বিশ্বাস করো ভাই, আমি কোনো পেইড এজেন্ট না, আমি কিছু না ভাই, আমাকে এটার জন্য 10 টাকা খাওয়াবেও না। ভাই হচ্ছে ইংলিশের বাংলাদেশের সেরা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, আমি নিজে পড়ছি বলে না, আমি পড়ি নাই, আমার অনেক ফ্রেন্ড আছে এখন হলে, আমরা তো একসাথেই থাকি। অনেক স্টুডেন্ট বলে, আমার অনেক ফ্রেন্ড বলে যে আমি ভাইয়ের ব্যাচে পড়ি নাই, কিন্তু ইউসিসি ভাইয়ের সলভ ক্লাস করছিলাম, ভাইয়ের ক্লাস খুব ভালো লাগছে। তো ভাই তার তো ভাইয়ের সম্পর্কে খুব বেশি কথা বলার দরকার নাই, ভালো ভালো কথা বলার দরকার নাই। তারপরে ভাই এই কথাটা বলছে, তার মানে হচ্ছে ভাইয়ের ভিতরে আসলে কিছু আছে। আর ভাইয়ের ভিতরে যদি আসলে কিছু না থাকতো, ভাই 10-12 বছর এই মার্কেট ধরে রাখতে পারতো না, বিশ্বাস করো। তো সেই ভাইয়ের গাইডলাইনটা তোমরা সরাসরি পাচ্ছ। এই জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পড়াশোনা করো। ভাই যা পড়াবে টু দা পয়েন্ট নোট করবা, কোশ্চেন সলভ করবা, পরীক্ষায় ভালো রেজাল্ট করার চেষ্টা করবা, এবং বাসায় প্রচুর টাইম দিতে হবে। 10, 11, 12, 13, 14 ঘন্টা পড়তে হবে। পড়া ছাড়া কোনো উপায় নাই। তুমি যদি এখন 2 ঘন্টা কম ঘুমাও, তুমি মরে যাবে না, কিন্তু তুমি 2 ঘন্টা কম না ঘুমাও, তাহলে তোমার চান্সও মিস হইতে পারে। এই খারাপ জিনিসগুলা, রিস্ক ফ্যাক্টর কি কি আছে, না পড়লে কি হবে, এগুলা চিন্তা করে পড়তে থাকো। পড়ে ভাইয়া হবে কি হবে না ওই টেনশনের দরকার নেই। তুমি ধরো ডিপ্রেশনে পড়ে গেছো, পড়তে পারতেছো না, আরেকজন বলবে যে আমি না কিছু বলতেছো, সকাল থেকেই পড়ছি। ধরো তুমি ডিপ্রেশনে পড়ে গেছো, আর আরেকজন ডিপ্রেশনে পড়ে গেছে কিন্তু সে পড়াশোনাটাকে কন্টিনিউ করতেছে, আগায় যাবে কে? যে পড়াশোনা করতেছে সে আগায় যাবে। এই জন্য ডিপ্রেশনে যদি কেউ পড়ো, পড়াশোনাটাকে ধরে রাখবা। পড়াশোনাটাকে ধরে রাখার কোনো বিকল্প নাই। তুমি যদি অ্যাডমিশন সিজনে চান্স পাও, অ্যাডমিশন টেস্টে চান্স পাইতে যাও, তোমার ট্যালেন্টের কোনো দাম নাই। তুমি কত বেশি পড়ছো সেটা হচ্ছে তত বেশি ম্যাটার করবে। বুঝতে পারছো? এইটুকু বলে আমি শেষ করতেছি। কারো যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারো। যে কোনো কিছু। ভাইয়া বি ইউনিটে, হ্যাঁ তৌহিদ বলো। বি ইউনিটে কি রকমের ভাইয়া টাইমটা মেইনটেইন করব, মানে কোনটা কতটুকু টাইম দেব? বি ইউনিট ডি ইউনিটের জন্য টাইম মোটামুটি সেম, শুধু জেনারেল নলেজের কোশ্চেন প্যাটার্ন আর বাংলা ইংলিশের কিছু বেসিক কোশ্চেন প্যাটার্নের পার্থক্য আসে। তাছাড়া সময় সমান পরিমাণে দিতে হবে তোমার, বি ইউনিটের জন্য যা ডি ইউনিটের জন্য তাই। ভাই যদি কিছু বলো। এই ক্ষেত্রে আমি যেটা বলি তোদের, যে পড়াশোনা হচ্ছে নিজের উপরে। হ্যাঁ, তুই ধর তোর পড়তে তুই একটা পড়া তোর 8 ঘন্টা হয়ে যায়, তোর 8 ঘন্টা এনাফ তোর জন্য। আবার কেউ যদি মনে করে যে আমার 8 ঘন্টা হয় না,
আমি বা সুফিয়ান বা আদার স্যার যেগুলো পড়ায়, ধরো আমি পড়াইতেছি, সুফিয়ান পড়াইতেছে, যে পড়াগুলো তুই কমপ্লিট করতে পারতেছিস যত সময়ের মধ্যে, কমপ্লিট করতে পারলেই হয়েছে, কারণ আমরা একটা টার্গেট নিয়ে পড়াই, আমি এতদিনের মধ্যে শেষ করব। তুই যদি আমার সাথে সাথেও দৌড়াইতে পারস, তুই যদি আমার সাথে সাথে একটু টার্গেট নিস যে ভাই যেগুলো পড়ায় ওইগুলো আমি 110% করবো। 110%, 100% মানে হচ্ছে পুরোটাই শেষ করা। 10%টা বলি আমরা এই কারণে, 10% হচ্ছে আবেগ। এই আবেগটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে আমরা যে অনুপাতে পড়াই, যে আমাদের একটা টার্গেট থাকে যে আমি এই মাসের মধ্যে আমি সিলেবাসটা শেষ করতে চাই, তার মানে 100% আমি তো তোমার অ্যাডমিশনের জন্য বসে থাকবো না, আমি অ্যাডমিশনের আগে তোমার সিলেবাস শেষ করবো যাতে আমি মডেল টেস্ট গুলো নিতে পারি। তো সুতরাং সুফিয়ান স্যার বা আমি যেগুলো পড়াচ্ছি এগুলো, এরপর সাধারণ জ্ঞান যেগুলো পড়াচ্ছে এগুলো যদি 100% শেষ করতে পারো তাহলে আর কিছু লাগবে না। তো এই জন্য টার্গেট নিবে যে আমাদের পড়াগুলো যাতে শেষ হয়। কারো যদি 10 ঘন্টা শেষ হয় 10 ঘন্টা, কারো যদি 12 ঘন্টায় শেষ হয় 12 ঘন্টা, কারো যদি 14 ঘন্টা শেষ হয় সে 14 ঘন্টা, কিন্তু শেষ তোমাকে করতে হবে। যারা একটু তুলনামূলক আগে পড়ো নাই তাদেরকে একটু বেশি সময় দিতে হয়। আমি মেধার কথা বলতেছি না, আগে যে পড়ছে সে অনেকখানি আগায় গেছে, তার অনেক কিছু বোঝা আছে, আর তুমি বোঝো না বিধায় তোমাকে একটু বেশি পড়তে হয়। এটা মন খারাপের কিছু নাই। আর যেহেতু এখনো অ্যাডমিশন টেস্টের সময় আছে, দ্যাটস ওয়াই তুমি তোমার মতো করে রুটিনটা তৈরি করে নিবা। কারো ইংলিশ রাতের বেলা পড়তে ভালো লাগে, কারো ইংলিশ সকালবেলা পড়তে ভালো লাগে, ম্যান টু ম্যান ভ্যারি করে। দেখ আমার টিচার আর তোর প্রান্তবের টিচার কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ আমার রুচিবোধ আলাদা, তার রুচিবোধ আলাদা, তার টেস্ট আলাদা। সবার টেস্ট যদি একই হতো তাহলে গোটা বাংলাদেশ না গোটা ওয়ার্ল্ডে একটা টি শার্ট একই কালার একই ডিজাইন তৈরি হতো, সেটা কিন্তু হয়নি। আল্লাহ প্রতিটা মানুষকে আলাদা আলাদা ভাবে তৈরি করছে, রাইট? এই যে তোর আলাদা আলাদা ভাবে তৈরি করছে, দ্যাটস ওয়াই আলাদা আলাদা ভাবে এক একজনের চাহিদা। তোর যদি সকালবেলা পড়তে ভালো লাগে সকালবেলা পড়বি, তোর যদি রাতের বেলা পড়তে ভালো লাগে রাতের বেলা পড়বি, যখন ইচ্ছা। অনেকে বলে যে ভাই আমি রাত জাগা ছাড়া পড়তে পারি না, হ্যাঁ তুই সারা রাত পড়। অনেকে বলে ভাই আমি রাত জাগতে পারি না, আমার ভোরে উঠে পড়তে ভালো লাগে, ঠিক আছে তুমি ওইভাবে পড়ো। সুতরাং আমাকে যদি তোমরা অনেকে জিজ্ঞেস করছো ভাই আপনি একটা রুটিন দেন, আমি কিভাবে বলবো বলে দেন, আমি কখনো এটা নিয়ে কথা বলি না। কেন বলি না? আমি বলিনি এই কারণে প্রতিটা মানুষই হচ্ছে আলাদা। এই আলাদা মানুষকে কখনো আমি এক ফ্রেমে নিয়ে আসতে পারবো না, আমি একভাবে মেজার করতে পারবো না। দেখ এখানে দেখা গেল রাহাত ইংলিশ ভালো পারে, রাইট? আবার আমি যদি দেখি যে রিয়াজ সাধারণ জ্ঞান ভালো পারে, আমি বললাম আফিয়া বাংলা ভালো পারে, আফিফা। তো এই জিনিসগুলো তুমি যদি দেখো, এই জিনিসগুলো যদি দেখো, তাহলে আমি ইংলিশ দিয়ে শুধু আমি তোমাকে বিচার করতে পারবো না তুমি কতজন ভালো স্টুডেন্ট। হয়তো তুমি ইংলিশে একটু কম বোঝো, বাংলায় যে তুমি অনেক দুর্দান্ত বোঝো, তো এই জায়গা থেকে আমি তোমাকে মেজার করার আমার কোনো সুযোগ নেই। এই জন্য আমি তোমাকে আমার মতো করে তোমাকে কখনো সিলেবাসটা দিতে পারবো না। এই জন্য তোমরা নিজের মতো করে সিলেবাস তৈরি করো। আর কালকে দেখা হচ্ছে, ঠিক আছে? কালকে 3টায়, ঠিক আছে? আর এটিএম এর পরীক্ষা তো কালকে আছেই। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, সবাই পড়াশোনা করো, বেস্ট অফ লাক সবার জন্য, ইনশাআল্লাহ ক্যাম্পাসে দেখা হবে। ভাই আর একটা প্রশ্ন ছিল আমার। বলো। এটা হচ্ছে ওই যে MP3 আপনি তো রেফার করে দিচ্ছিলেন, কিন্তু হ্যাঁ। হচ্ছে ওই 30-60 পেজ আর হচ্ছে সাধারণ যে সাম্প্রতিক হচ্ছে 10 পেজ, তো 70 পেজ। এখন ব্যাপারটা হচ্ছে তোমার যে তুমি ধরো MP3 পড়া শুরু করছো, তো MP3 সাম্প্রতিক অংশগুলো তুমি বাদ দিবা, বাদ দিয়ে তুমি পড়া শুরু করবা বেসিক থেকে। এখন এইভাবে যদি আলাদা বই কিনতে হবে। এডমিশন পর্যন্ত এই পড়া, হ্যাঁ ভাইয়া? হ্যাঁ বলো আদনান, বলো। হ্যাঁ ভাই বললাম যে এই 70 পেজ হচ্ছে রেগুলার পড়তে হবে, আর হ্যাঁ, হ্যাঁ। এক একটা বই হচ্ছে আপনার 700 পেজ, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, তো 1500 হয়ে যায় দুটো মিলিয়ে প্রশ্ন। তোমার কি মনে হয় যে এটা আমরা না বুঝে তোমাকে দিয়েছি নাকি বুঝে দিয়েছি? না বুঝতে পেরেছি। এখন আমরা স্টুডেন্টকে পড়াই, আমি তোমার মনে হতে পারে যে ভাইয়া মনে হয় শুধু ইংলিশই পড়ায়, ভাইয়া শুধু ইংলিশ পড়ায় না, ভাইয়া ইংলিশও পড়ায়, বাংলাও পড়ায়, সাধারণ জ্ঞানও পড়ায়। আমাদের যে ভাষা টিউশনি গুলো যেগুলো থাকে, আমরা এইটা যে পুরো বই কি কমপ্লিট করব না ইম্পর্টেন্ট টপিকস ধরে কমপ্লিট না করব? না আমি তোমাকে বলি, আমরা যেগুলো বাসায় টিউশনি করাই বাংলা, আমাদের ঢাকাতে আমরা যারা বাসায় টিউশনি গুলো করাই, যেটা তুমি চিন্তা করতেছো না তার চেয়ে অনেক অনেক তুমি তোমাদের বরিশালে যে আমি যে টাকাটা পাই, আমি বরিশালে একটা বাসা থেকে আমি ওই মানে প্লাস মাইনাস ওরকম টাকা আমরা পাই, ঠিক আছে? তো এখন ওই বাসাতে আমরা বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আমরা সবগুলোই পড়াই এবং আল্লাহর রহমতে একটাও মিস যায় নাই আমাদের, খুব কম। বাসায় যদি 6টা টিউশনি থাকে, দেখা যায় একটা মিস যায়, 2টা মিস যায়, বাদ বাকি 80% আমাদের হয়ে যায়। তো আমরা সারা জীবন MP3 পড়াই। এখন MP3 আমরা A to Z মুখস্থ করাই। এরপরে যদি জাহাঙ্গীরনগরের কথা বলো, জাহাঙ্গীরনগরের জন্য এক্সট্রা সাধারণ জ্ঞান পড়তে হয়। জাহাঙ্গীরনগরের সাধারণ জ্ঞানের সিলেবাসটা একটু ভিন্ন। জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো ওদের সিলেবাসটা একটু ভিন্ন। তো ওদের সিলেবাসের জন্য জাহাঙ্গীরনগরের জন্য জাহাঙ্গীরনগর জিকে একটা বই আছে, আমরা সেই বইটা রেফার করি, বোঝা গেছে? তো এই জাহাঙ্গীরনগর জিকে বা আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আলাদা জিকে বই পাওয়া যায় বাজারে, যে কোনো একটা কালেক্ট করে তোমাকে পড়তে হবে। এরপর ম্যাথের সিলেবাস আলাদা করে পড়তে হবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তুমি যদি না বোঝো তাহলে তো হবে না। এখন 70 পেজ করে তো পড়তে হবে মিনিমাম। বাংলাদেশ বিষয় বলি 35, তারপর ইন্টারন্যাশনাল হচ্ছে 35। যদি তুমি 35 পেজ করে পড়ো 2টা
তুমি যদি গ্যাপ দিয়ে পড়ো তাহলে একদিন পর পরও যদি তুমি 35 পেজ করে পড়ো তাহলে তোমার সময় লাগবে 2 মাস, 2 মাসে শেষ হয়ে যাবে। আর এটা কি জানুয়ারি ফেব্রুয়ারি তুমি টানা 2 মাস পাচ্ছ চোখ বন্ধ করে, উইথাউট এনি ডাউট। মার্চে পরীক্ষা, মাঝামাঝি সময় পরীক্ষা নেওয়ার কোনো সুযোগ নেই। কারণ এই যে জানুয়ারি ফেব্রুয়ারি তুমি পাচ্ছ, তার মানে কি তুমি এখনো চাইলে তুমি পড়তে পারো। এরপরেও যদি মনে করো না ভাই আমি অত বড় বই পড়বো না, তাহলে তুমি ঠিক আছে তুমি জুবাইর জিকেটা পড়ো, জুবাইর জিকে পড়লেও হবে, ঠিক আছে। এখন জুবাইর জিকে আর এমপি3 এর মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়? জুবাইর জিকেতে পুরাটাই তথ্য, এমসিকিউ কোশ্চেন কম, দ্যাটস ওয়াই পেজটা ছোট হয়ে আসছে। এমপি3 তে যাও সেম তথ্য, এমসিকিউ অনেক বেশি, দ্যাটস ওয়াই পেজটা বড় হয়ে গেছে। জাস্ট আমি তোমাকে প্র্যাকটিসের উপর রাখলাম, এই প্র্যাকটিসের জন্য আমি তোমাকে এমপি3 এর কথা বলছি। দুই জায়গায় কাছাকাছি, ওই 90-100 এই 10% এর কাছাকাছি, কিন্তু এখানে আহামরি কোনো ডিফারেন্স নেই, ঠিক আছে। আমি আশা করি তুমি পেয়েছো। আল্লাহ হাফেজ। হ্যাঁ বলো ভাইয়া, আমাদের সি ইউনিটের যেমন সি ইউনিটের পাশাপাশি এখন ডি ইউনিটের জন্য প্রিপারেশন নিতে পারি? তোর কিছু বলা লাগবে না, তুই সি ইউনিটটাকে শেষ কর। তোর সি ইউনিট শেষ করা মানে তোর বাংলা শেষ, তোর ইংলিশ শেষ। এখন রাত তুই যদি চিন্তা করিস তোর তাহলে বাকি কি? শুধু সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান আমি অ্যাডমিশনের মানে আমি যখন চলে আসবো ওই সময় সাধারণ জ্ঞানে আমি একটা বই বলবো, একটা সাজেশন বলবো, 70 পেজ অনলি। এই 70 পেজ পড়লে তো ডি ইউনিটের জন্য তোর কমন পড়ে যাবে। তারপর সি ইউনিট যেমন এক্সাম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তার পরবর্তীতে ডি ইউনিটে কতদিন গ্যাপ দেয়? মিনিমাম 7 দিন গ্যাপ থাকে, মিনিমাম, একবার সর্বনিম্ন 7 দিন। অনেক সময় যদি সি ইউনিটের আগে পরীক্ষা হয়, সবার আগে যদি সি ইউনিট দিয়ে শুরু হয় তাহলে 1 মাস সময় পাবি। আর যদি বি সি ডি হয়, এ বি সি ডি, তাহলে 7 দিন পাবি। আমরা নরমালি দেখি আগে সি দিয়ে শুরু হয়, যদি সি দিয়ে শুরু হয় তাহলে টানা 1 মাস সময় পাবি। কথা বোঝা গেছে? ঠিক আছে, ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। ভাইয়া, হ্যাঁ শাহিন বলো। ভাইয়া আইবিইউ তে ডি আছে, ডি ইউনিট আছে ওখানে? বুঝি না। আইবিইউ তে ডি আছে? এই আইবিএ তে ডি ইউনিট নাই শোনা। ঠিক আছে ভাই, ঠিক আছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আইবি কি আলাদা কোনো প্রতিষ্ঠান? আইবি আলাদা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি। ভাইয়া ওইটা আমাদের জন্য প্রযোজ্য হবে না যারা ডিউটি আছে? বুঝি না। না না না। ওকে আল্লাহ হাফেজ।